ফেসবুক ওয়েব একটু জানো সাউন্ড ওকে আছে কিনা। হ্যালো হ্যালো। হ্যাঁ, আবার এন থেকে তো সাউন্ড ওকে দেখছি, একটু আমাকে জানো তো। রূপকথা বলেছে নমস্কার দাদা। নমস্কার। সামিয়া বলেছে সামিয়া আছে দাদা দাদা। হ্যাঁ, রুমি, লামিয়া, ইমতিয়াজ। একটু আমাকে জানো তো সাউন্ড ওকে আছে কিনা। হ্যালো। ওকে, ওয়েব সাউন্ড ওকে আছে। কারণ আমাদের একদমই সময় নষ্ট করার মতো কোনো সুযোগ নেই, আমরা ক্লাসে চেষ্টা করব প্রতিটা সেকেন্ড কাজে লাগাতে। তো এই চ্যাপ্টারের আসলে লেকচার 4 যেটা, ওইটাতে দুইটা পার্টে মূলত ক্লাসটা নিতে হচ্ছিল। এর কারণ হচ্ছে ফার্স্ট ক্লাসটা যখন হচ্ছিল, মানে লেকচার 4টা যখন হচ্ছিল দুইটা পার্টে, একাধিক বন্ধনের উপস্থিতি, পিরিয়ডিক প্রপার্টি, সেটা আমি পড়াইছিলাম লাস্ট ক্লাসটা তোমরা যখন দেখবা। একাধিক বন্ধনের উপস্থিতি পড়ানো হয়েছে, হাইড্রোজেন বন্ড পড়ানো হয়েছে। ঠিক আছে, ওই দিন ছিল হচ্ছে তোমাদের ফার্স্ট রোজা, যদি কোনো ভুল না করি ফার্স্ট রোজা ছিল, ওই জন্য তোমাদের এনার্জি কম ছিল, তাই ফাজান রুল আর ডি ব্লক আর রঙিন যৌগ সৃষ্টি। ডি ব্লকে কিন্তু কয়েকটা পার্ট আছে, যেমন হচ্ছে তোমার কি বলে কমপ্লেক্স আয়নের হাইব্রিডাইজেশন, যেটা ওই পার্টটা কিন্তু আমাদের শর্ট সিলেবাসে নেই। এখানে মূলত একটা কোয়েশ্চেন আসে ওই যে অবস্থান্তরমূল ডি ব্লক রিলেটেড, আর একটা হচ্ছে রঙিন যৌগ সৃষ্টি নিয়ে কোয়েশ্চেন আসে। তো আমি দেখা দিব জিনিসগুলো কী কী হবে। তো আজকে মূলত আমাদের টপিক হচ্ছে তাহলে কি বলতো, ফাজান রুল আর ডি ব্লক। তাহলে এই চ্যাপ্টার একদম শেষ। আর এগুলো আমি বই ধরে ধরে দেখাই দিছিলাম, কোনো প্রবলেম নেই। এগুলো আমি যা পড়াইছি ওইটা একটু সুন্দরভাবে পড়ে ফেলবা। আর হচ্ছে টেস্ট পেপার তোমাদের ওই যে রয়্যাল বা পাঞ্জেরি যে কোনো একটা, হাবিজাবি যে কোনো একটা থাকলেই হবে। ওইখানে দেখবা খুব সুন্দরভাবে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। এগুলো মাঝে মধ্যে একটু উল্টে দেখবা, 5-7টা সিকিউ টার্গেট করবা, বা গত বছর বোর্ডে কী আসছে বিভিন্ন জায়গায় এগুলো একটু টার্গেট করবা, তাহলে খুব ভালো হবে। বা আমাদের শীটটা থেকেও করতে পারো। ঠিক আছে, যেটা খুশি যে কোনো একটা করলেই হবে, এত বেশি ইয়ে করা লাগবে না। একটা সুন্দরভাবে করো তাহলেই হবে বোর্ড পরীক্ষায়। তো ফাজান রুল, ফাজান রুলটা কি আমি যদি বলি, ফাজান রুলটা কি? ফাজান রুল হচ্ছে আয়নিক যোগে সমযোজী বৈশিষ্ট্য নাকি সমযোজী যোগে আয়নিক বৈশিষ্ট্য, আমাকে একটু বলো তো। ফাজান রুলটা দিয়ে কি বোঝা যায়? আয়নিক যোগে সমযোজী বৈশিষ্ট্য বোঝা যায়, নাকি হচ্ছে সমযোজী যোগে আয়নিক বৈশিষ্ট্য বোঝা যায়? এটা হচ্ছে একদম ভালো ভালো স্টুডেন্টরা ভুল করে ফেলে, তাহলে এই কনফিউশনটা রাখা যাবে না। ফাজান মনে রাখবা হচ্ছে আস, আস এমনি কিছু একটা মনে রাখবা। ঠিক আছে, এর মানে হচ্ছে আয়নিক যোগে সমযোজী বৈশিষ্ট্য। আমি একদম খুব সহজে জিনিসগুলো পড়াই দেবো এবং বই ধরে দেখাবো। আয়নিক যোগে সমযোজী বৈশিষ্ট্য, সমযোজী মানে ইংলিশ ভার্সন যারা আছো কোভ্যালেন্ট। আয়নিক যোগে সমযোজী বৈশিষ্ট্য আমরা জানি হচ্ছে আমাদের যোগ আয়নিকও হয় সমযোজী হয়। মেজর দুইটা হচ্ছে ভাগ আছে, আরও ভাগ আছে, বাট মেজর দুইটা, একটা হচ্ছে আয়নিক আর একটা হচ্ছে সমযোজী। বাট তুমি যদি জানো তখন দেখবা খুব সুন্দরভাবে একটা কথা বলে আছে, কোনো যোগই কি না 100% আয়নিক না, আবার কোনো যোগই হচ্ছে কি না বলতো 100% সমযোজী না। ঠিক আছে, কোনো যোগই কি না বলতো আয়নিক না 100%, আবার কোনো যোগই কি না 100% সমযোজী না। হ্যাঁ, আমি একটু বিজি, বলো। ওকে, লিখে। ঠিক আছে, এর মানে আয়নিক যৌগ যে আছে ওর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য আছে, আবার সমযোজী যৌগ যে আছে ওর মধ্যে কি আছে বলতো, তোমার কি আছে বলতো, আয়নিক বৈশিষ্ট্য আছে। তাহলে কি না কোনো যৌগই, এটা আমাদের হাজারি স্যারও খুব সুন্দরভাবে বলছে, কোনো যৌগই সাধারণত কি না 100%, অনেক ক্ষেত্রে আমরা ধরে নিই যে এটা 100% আয়নিক। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমরা ধরে নিই এটা হচ্ছে সুবিধার জন্য এটা 100% সমযোজী, কারণ আসলে তো নাই, বাট আমাদের সুবিধার জন্য আমরা ধরে নিই 100% আয়নিক। মানে আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করছি এই স্কেলে, থাকলে ওটা 100, ঠিক আছে, আয়নিক ও পুরো আয়নিক। কোনো যোগে 100% আয়নিক নয়, যৌগই 100% সমযোজী, কোভ্যালেন্ট নয়। সমযোজী নয়।
তো এই ফাজান রুল দিয়ে কি করে বলো তো, ফাজান রুল দিয়ে করা হচ্ছে আয়নিক যৌগে কতটুক সমযোজীয়, মানে বেশি সমযোজী নাকি কম সমযোজী, কতটুক মানে তুলনা করা যায়। তোমরা অনেক ক্ষেত্রে পাবো হচ্ছে এটা একদম মানে মানে কি বলা যায়, এই রুলটার কাজ অবশ্যই অনেক বেশি, তবে অনেক ক্ষেত্রে আমরা ধরো দ্রাব্যতার প্রেডিকশন যেটা করবো, এটা হচ্ছে জাস্ট প্রেডিক্ট করে। এই জিনিসটা ফাজান রুল হচ্ছে প্রেডিকশন করে। তো দ্রাব্যতার ক্ষেত্রে যেমন অনেক ফ্যাক্টর আছে, তোমরা অনেক ক্ষেত্রে পাবো যে ফাজান রুল দিয়ে মনে হয় সব করা যায় না, ফাজান রুল দিয়ে দ্রাব্যতার এক দুইটা জিনিস হয়তো এক্সপ্লেন করা যায়, গলনাঙ্কের কিছু জিনিস এক্সপ্লেন করা যায়। এটা এমন না যে ফাজান রুলটা একদম মানে এটা কি বলা যায়, এটা এমন না যে এটা দিয়ে সব করা যাবে, ব্যাপারটা তা না, এটা হচ্ছে প্রেডিকশন করা যায়। ঠিক আছে, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যটা মানে কেমন হবে, বেশি নাকি কম হবে, এই জিনিসটা হচ্ছে তোমার কি করা যায় বলো তো, প্রেডিকশন, তুলনা করা যায়। তো ফাজান রুলটা কি আমি একটু বলে দিই, এর আগে আমি আর একটা বিষয় বলি। তাহলে আয়নিক যৌগে সমযোজী যৌগ বৈশিষ্ট্য হচ্ছে তোমার ফাজান রুল। আবার যদি বলে সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য, তখন কি হবে বলো তো, সমযোজী যৌগে যদি বলে দেয় হচ্ছে আয়নিক বৈশিষ্ট্য, তখন এটা হচ্ছে পোলারিটি দ্বারা নির্ধারণ করা হয়, তখন এটা পোলারিটি দ্বারা নির্ধারণ করা হয়। তো ফাজান রুলের মধ্যে আমাদের কি কি পয়েন্ট আছে আমি একটু লিখি। এই তো আমি এই টপিক শেষ করলে মোটামুটি সব বুঝে যাবা। ক্যাটায়নের আকার, ক্যাটায়ন ক্ষুদ্র আকার, অ্যানায়ন বৃহৎ আকার। এরপর হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ের, এটা ক্যাটায়ন অ্যানায়ন দুইটার জন্যই, দুইটারই ক্যাটায়ন ও অ্যানায়নের উচ্চ চার্জ, অ্যানায়নের উচ্চ চার্জ। আরেকটা হচ্ছে কি বলতো, তোমার সুডো নোবেল গ্যাস কনফিগারেশন। ঠিক আছে, সুডো নোবেল গ্যাস কনফিগারেশন এর মানে হচ্ছে আমি একটু লিখি, NH2 1D10 NP6 শেষ কক্ষপথে এরকম একটা কনফিগারেশন। যাই হোক, এটা আমরা এখনো তো পড়ি নাই, সেজন্য বুঝি নাই, আমি জাস্ট হচ্ছে লিখতেছি কনফিগারেশন। এটাকে বলা হয় কি, সুডো নোবেল গ্যাস কনফিগারেশন। নোবেল গ্যাস কনফিগারেশন সুডো, এটা মনে হয় তোমার ওই যে বায়োলজিতে পড়ছো তাই না, বায়োলজিতে পড়ছো, সুডো হচ্ছে এইভাবে উচ্চারণ করে সুডো। ঠিক আছে, সুডো নোবেল গ্যাস কনফিগারেশন। আমরা জানি হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে, এদের বাইরে কয়টা ইলেকট্রন থাকে বলো তো, এই নোবেল গ্যাসের বাইরে কয়টা ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, ঠিক বলছি, নোবেল গ্যাসের বাইরে কয়টা ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন থাকে। আর সুডো নোবেল গ্যাসের বাইরে কয়টা ইলেকট্রন থাকে, 18টা ইলেকট্রন থাকে। নোবেল গ্যাসে থাকে হচ্ছে 2 6 কত 8, আর এখানে হচ্ছে +10, এর মানে কত 18টা। তাহলে নোবেল গ্যাসের বাইরে কয়টা ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন থাকে। এদের বাইরে কয়টা ইলেকট্রন থাকবে বলো তো, 18টা ইলেকট্রন থাকবে। যেমন আমি যদি ছোট করে একটু বলে দিই, একটু দেখো তো সুডো নোবেল গ্যাস কনফিগারেশন নিয়ে এটুকু মনে হয় একটু সবাই লিখে নিছো, এটুকু সবাই লিখে নিছো। তাহলে কি, ক্যাটায়নের আকার ক্ষুদ্র আকার, অ্যানায়নের আকার বৃহৎ আকার, ক্যাটায়ন ও অ্যানায়নের উচ্চ চার্জ। এরপর হচ্ছে সুডো নোবেল গ্যাস কনফিগারেশন, এর মানে বাইরে কয়টা ইলেকট্রন থাকতে হবে, 18টা ইলেকট্রন থাকবে। নোবেল গ্যাসে কয়টা থাকে, 8টা ইলেকট্রন থাকে, আর এখানে কয়টা থাকবে, 18টা। এগুলো থাকলে কি হবে, খুব ভালো কথা, এগুলো আছে, এগুলো থাকলে কি হবে, যৌগ হবে মোর কোভ্যালেন্ট। এগুলো থাকলো তো কি হয়েছে, কি উল্টে ফেলছে, এগুলো থাকলে যেটা হবে, কম্পাউন্ড উইল বি মোর কোভ্যালেন্ট। ঠিক আছে, কম্পাউন্ড will be more covalent। ঠিক আছে, এর মানে কি হয় বলতো, যৌগ বেশি সমযোজী হবে। এগুলা থাকলে যৌগ কি হবে, বেশি সমযোজী হবে, মানে ওর সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, যৌগ বেশি সমযোজী হবে। তো সুডো নোবেল গ্যাস কনফিগারেশনটা আমি একটু বলে দিই, তোমাদের বইয়ে একটা এক্সাম্পল আছে এটার। এটা হচ্ছে কি, জাস্ট এমনি বলতেছি, জাস্ট শুরুতে একটু সুডো নোবেল গ্যাসটা কানের মধ্যে না হয় একটা অশান্তি করছে, তো আমি একটু জিনিসটা বুঝিয়ে দিই। যেমন ধরো Na+ আমি যদি করি, এর ইলেকট্রন বিন্যাস কি হবে আমি একটু দেখাই। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে একরকম, তাহলে Na+টা কি হবে, 1s2 2s2 2p6, এখানে ছিল কত 3s1, একটা ইলেকট্রন চলে গেছে। তাহলে এই 2 যে আছে এটা হচ্ছে ওর বাইরের শেল, তাই না, এটা হচ্ছে ওর বাইরের শেল। ওর বাইরের শেলে কয়টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন। এবার আমি আসি কপার প্লাস, এটা হচ্ছে 11 আর এটা হচ্ছে 29। তাহলে কপার কি হয়, 1s2 2s2 2p6,
3p6 3d10, এরপর কত ছিল 4s1 ছিল, এটা কি হয়ে গেছে 0 হয়ে গেছে, 4s0 হয়ে গেছে। তাহলে এবার দেখো তো ওর বাইরের শেল হচ্ছে এইটা, ঠিক আছে, ওর বাইরের শেল হচ্ছে এটা। দেখো তো আমার 29, তো একটা ইলেকট্রন চলে গেছে, এর মানে 28 হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, 4 6 10 11 12, 12 আর 10 কত 22, 22 আর 6 কত 28, ঠিক আছে। কাহিনী 4s1 ছিল, এটা কি হয়েছে ইলেকট্রন চলে গেছে। তাহলে এর বাইরে কয়টা ইলেকট্রন, ব্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন বলো তো আমাকে, 18টি, এই 8টি ইলেকট্রন, 8টি ইলেকট্রন, ঠিক আছে। আর এর বাইরের শেলে কয়টা ইলেকট্রন আমাকে বলো তো, 18টি ইলেকট্রন, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, নোবেল গ্যাস কনফিগারেশন, নোবেল গ্যাস কনফিগারেশন। একদম সহজ, শব্দ শুনে মনে হয় যে কি সুডো মানে হচ্ছে ছদ্মবেশী, তো এটারে কি বলে বলো তো, 18টি ইলেকট্রন, এটাকে বলা হয় কি বলো তো, সুডো নোবেল গ্যাস কনফিগারেশন, গ্যাস কনফিগারেশন। তো এটা থাকলে কি হবে, ধরো কারো ভিতরে এরকম আছে, বাইরে 18টা ইলেকট্রন আছে বাইরের শেলে, এই যে দেখো এটার বাইরের শেল হচ্ছে কত 3, 18টা ইলেকট্রন আছে, তাহলে কি হবে, যৌগ মোর কোভ্যালেন্ট হবে, ঠিক আছে, বেশি সমযোজী হবে। আশা করি সুডো নোবেল গ্যাস কনফিগারেশনটা বুঝতে পারছো। আর উদাহরণ কি হতে পারে, তুমি যদি চাও যে আরেকটা উদাহরণ দেখবা, আমাকে বললা যে আরেকটা উদাহরণ, তাহলে কি জিঙ্ক 2+ লিখে দিই। d10, ঠিক আছে, এখানে কত হয়ে গেছে 4s0। তাহলে এর বাইরে কয়টা ইলেকট্রন আছে তুমি দেখো তো, বাইরের শেল হচ্ছে কত এটা, তাহলে কয়টা ইলেকট্রন, 18টা ইলেকট্রন আছে, এর মানে সুডো নোবেল গ্যাস কনফিগারেশন, বা যেটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট শব্দগুলো নিয়ে একটু দেখো তো, PNGC, ঠিক আছে, PNGC কনফিগারেশন বলে এটাকে। এত কঠিন হওয়ার কিছু নেই, জাস্ট এই উদাহরণটা থেকে হয়তো আসবে তোমার, কোনটিতে সুডো নোবেল গ্যাস কনফিগারেশন বিদ্যমান, তাহলে কপার প্লাসে আছে, জিঙ্ক 2+ আছে, ঠিক আছে। নিচের কোনটিতে সুডো নোবেল গ্যাস কনফিগারেশন বিদ্যমান, ধরো তোমাকে এরকম একটা কোয়েশ্চেন দিল, কোন বোর্ড, ঢাকা বোর্ড গত বছর সেকেন্ড পেপারটা ভয়াবহ কঠিন করছে এমসিকিউ, নিচের কোনটিতে, আর কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যশোর বোর্ড মনে হয় কঠিন করছে, নিচের কোনটিতে সুডো নোবেল গ্যাস কনফিগারেশন বিদ্যমান। একটা দেব, দরকার নেই। একটা কঠিন জিনিস আমরা একটু পড়ে ফেললাম শুরুতে এনার্জি থাকতে থাকতে। তো একটু দেখো তো, এই সুডো নোবেল গ্যাস কনফিগারেশন কাদের মধ্যে থাকে মূলত, তুমি যদি একটু চিন্তা করো, এই সুডো নোবেল গ্যাস কনফিগারেশনটা থাকতে পারবে কার মধ্যে, আমি একটু টুলটা থেকে দেখাই, পিরিয়ডিক টেবলটা দেখাই, কই গেল, তোমার থাকতে পারবে হচ্ছে এই জায়গার মধ্যে, এই যে দেখো এই গ্রুপ, এই গ্রুপের মধ্যে থাকতে পারবে। এটাকে আমরা কি বলি বলতো, মুদ্রা ধাতুর গ্রুপ বলি, তাই না, কয়েনেস মেটাল গ্রুপ যেটাকে বলি, কপার সিলভার গোল্ড, ঠিক আছে। আর এর পাশে যেটা কি, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি, তাহলে জিঙ্কের মধ্যে থাকতে পারবে, জিঙ্ক 2+ হতে পারবে। আমি ধরো কপার প্লাস উদাহরণ পড়ছি, বাট এই এমসিকিউটা জানলাম না, তাহলে কপার প্লাস হতে পারে, সিলভার প্লাস এটা হইতে পারে, ঠিক আছে, এদের ক্ষেত্রে হতে পারে, এদের প্লাসের ক্ষেত্রে
তোমার কি হয়ে যাবে বলো তো, সুডো নোবেল গ্যাস। অথবা কি জিঙ্কের ক্ষেত্রে হতে পারে, ক্যাডমিয়ামের হতে পারে, মার্কারির ক্ষেত্রে। এটা কিন্তু কঠিন এমসিকিউ, এটা যদি আমি স্ট্যান্ডার্ড ফিক্স করি তাহলে এটা কি হবে বলো তো, এটা কিন্তু সহজ এমসিকিউ না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডটা কেমন বলো তো, হার্ড। ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা পারবেন। ম্যাগনেসিয়াম কি হবে, ম্যাগনেসিয়াম হচ্ছে নোবেল গ্যাস কনফিগারেশন। ঠিক আছে, ম্যাগনেসিয়াম যদি করো এটার বাইরে কয়টা ইলেকট্রন পাবা, ম্যাগনেসিয়ামের বাইরে কয়টা ইলেকট্রন পাবা, 8টা ইলেকট্রন পাবা। এটা কিন্তু না, ঠিক আছে, এটা কিন্তু না। ক্যাডমিয়াম, জিঙ্ক 2+, ক্যাডমিয়াম 2+, মার্কারি 2+ হবে, কপার প্লাস, সিলভার প্লাস এদের ক্ষেত্রে হবে। তাহলে কি হবে বলো তো, 2, 3, 4 হচ্ছে উত্তর, এর মানে অ্যান্সার হচ্ছে কি ডি। ঠিক আছে, তাহলে এটা সলভ কি, গ্রুপ 1 এই সলভে আমি একটা ট্রিক্স লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি গ্রুপ 11 এবং 12 এর আয়ন সমূহ পিএনজিসি দেখাই, এর মানে সুডো নোবেল গ্যাস কনফিগারেশন দেখাই। এটা হয়তো তোমার ভার্সিটি অ্যাডমিশনও বা বুয়েট প্রিলিতেও কাজ দিতে পারে। এখন বলছি তো এটা কি বলতো, কপার, সিলভার, গোল্ড এদের মধ্যে যেমন প্লাস হলে এটা ধরো 11, গ্রুপ 11। আর 12-এ কে আছে বলো তো, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। ঠিক আছে, এদের প্লাস আর এদের কি হবে বলো তো, 2+ হতে হবে। আশা করি বুঝতে পারছো। আর পিএনজিসি নোবেল গ্যাস কনফিগারেশন মানে কি, এদের বাইরে কয়টা ইলেকট্রন আছে, 18টি ইলেকট্রন আছে। ঠিক আছে, এদের বাইরে 18টি ইলেকট্রন আছে। আশা করি বুঝতে পারছো সবাই। গুড, অনেকে বলতে পারছো। ওকে, এবার দেখো আমি কয়েকটা উদাহরণ একটু আলোচনা করি, তাহলে তোমার ফাজান রুলটা ইজি হবে। এরপর আমি বইয়ে যাব কিন্তু, ঠিক আছে, এরপর আমি বইয়ের মধ্যে যাব। আগামী রেগুলার কোয়েশ্চেনগুলো একটু পড়ে ফেলি। তাহলে এটা হচ্ছে কি, ফার্স্ট পয়েন্টটা বলে কি, ক্যাটায়নের আকার ক্ষুদ্রাকার হতে হবে। ঠিক আছে, ক্যাটায়ন ক্ষুদ্রাকার, ক্যাটায়ন ক্ষুদ্রাকার, অ্যানায়ন বৃহদাকার, ক্যাটায়ন অ্যানায়ন উভয়ের উচ্চ চার্জ। এরপর হচ্ছে পিএনজিসি ক্যালকুলেশন। তাহলে আমি হচ্ছে 1 থেকে শুরু করি। রুল নাম্বার 1 এর উদাহরণ পড়ি, রুল 1 এর উদাহরণ পড়ি। যেমন তোমাকে পরীক্ষায় বলবে হচ্ছে কি, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইডের গলনাঙ্কের ক্রম। ও একটু বিষয় আগে বলে আসি, গলনাঙ্কের ক্রম এভাবে দিয়ে দিবে বৈশিষ্ট্য। এর আগে আমি একটা জিনিস একটু বলে আসি। তাহলে আমাদের যৌগের মধ্যে আমি কি পাইছি, আয়নিক পাইছি, আরেকটা পাইছি হচ্ছে কোভ্যালেন্ট। তো আয়নিকের বৈশিষ্ট্য কি, এটা ভার্সাস ধরো হচ্ছে এত, এর বৈশিষ্ট্য কি, এটা কি হয়, উচ্চ গলনাঙ্ক। ঠিক আছে, এটা কি হবে বলো তো, হাই মেল্টিং পয়েন্ট, উচ্চ গলনাঙ্ক, উচ্চ গলনাঙ্ক। এটার গলনাঙ্ক হচ্ছে নিম্ন। ঠিক আছে, এটার গলনাঙ্ক হচ্ছে তুলনামূলক কি বলতো, নিম্ন গলনাঙ্ক। এরপর এই যৌগগুলো কি হয়, আয়নিক যৌগ, পানিতে বেশি দ্রবণীয়। তাহলে তোমাকে দ্রাব্যতার, পানিতে বেশি দ্রবণীয়। এগুলো কি হয়, অদ্রবণীয় বা কম দ্রবণীয় হয়। ঠিক আছে, অদ্রবণীয় হয় বা কম দ্রবণীয় হয়। এরপরে এখানে কি আছে, তোমার এই যৌগগুলো সাধারণত রঙিন হয় না, সাধারণত বর্ণহীন হয়। আর এগুলো কি হয় বলতো, বর্ণযুক্ত। সমযোজী কি হবে, বর্ণযুক্ত হবে। সাধারণত বর্ণ, এমন না হতেই হবে এখন না, তুলনামূলক কালার আসার হয় হচ্ছে কোভ্যালেন্টের ক্ষেত্রে। এর কারণ সমযোজী হচ্ছে দুইজন ইলেকট্রন শেয়ার করে, তো শেয়ার করা মানে ইলেকট্রনগুলো কি থাকে, টানাটানির মধ্যে থাকে। ঠিক আছে, দুইজনের টানাটানির মধ্যে থাকে। ফলে দেখা যায় হচ্ছে এই যোগে এই ট্রানজিশনের জন্য, এই টানাটানির জন্য তোমার একটা এনার্জি শোষণ আর এনার্জি কি হয়, ইমিশনের দরকার হয়। ফলে এই যৌগগুলোতে কালার সৃষ্টি হওয়ার সুযোগ বেশি থাকে। এটা হচ্ছে কি বলতো, কম দ্রবণীয়। তো এরকম অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে আসলে বলা যায়। এটা কি বলতো, নিম্ন গলনাঙ্ক। তোমার বইয়ে তুমি এই কয়েকটা, এরপরে এগুলা কি হবে বলতো, বেশি সমযোজী হলে এগুলা তাপীয় স্থিতিশীলতা, থার্মাল স্থায়িত্ব, তাপীয় স্থায়িত্ব
কম, আয়নিক হলে কার্বনেট সমূহের ক্ষেত্রে যেমন তাপীয় স্থায়িত্ব বেশি। কার্বনেটের গুণাবলী আমি জাস্ট যে উদাহরণ, তাপীয় স্থায়িত্ব বেশি। বৈশিষ্ট্য চাইলে তো অনেক লেখা যায়, বাট বৈশিষ্ট্য আসলে লেখার কোনো দরকার নেই আর কি, এখানে দুইজনের তফাৎ। তোমার যে কয়টা লাগবে ওইটাই আমি বলতেছি। তাহলে আয়নিকের ক্ষেত্রে যে গলনাঙ্কটা হাই হয়, এটার ক্ষেত্রে কি হয় একটু লিখে নাও তো ছোট করে, এগুলো জাস্ট এমনি এমনি লিখে নেই একটা একটা জাস্ট চোখে, এগুলো আমরা জানি। ঠিক আছে, এটা হচ্ছে গলনাঙ্ক। ওকে, আমি ধরে নিলাম হচ্ছে হয়ে গেছে। তাপীয় স্থায়িত্বের মানে হচ্ছে থার্মাল স্টেবিলিটি অফ কার্বনেট, আমরা এখান থেকে এক্সপ্লেন করব। মানে এটা শুধুমাত্র কার্বনেটের ক্ষেত্রে আমরা এখানে দেখাচ্ছি, আসলে তাপীয় স্থায়িত্ব নিয়ে আসলে অনেক কথা বলার আছে। এটা হচ্ছে থার্মাল স্টেবিলিটি, তাপীয় স্থায়িত্ব। তো তোমাকে বলছে হচ্ছে এদের গলনাঙ্কের ক্রম। ঠিক আছে, এদের গলনাঙ্কের ক্রম। তাহলে তুমি এটা সলভ করবা কিভাবে? এগুলো আসলে সলভ করতে হয় কিভাবে দেখো, এই কোয়েশ্চেনে তুমি যদি একটু দেখো, গ্রুপ 1 অ্যানায়ন হচ্ছে ফিক্সড, অ্যানায়ন সবগুলা হচ্ছে সিএল, এর মানে অ্যানায়ন নিয়ে মারামারি করে কোনো লাভ নেই। ঠিক আছে, অ্যানায়ন হচ্ছে ফিক্সড সিএল, অ্যানায়ন নিয়ে মারামারি করে কোনো লাভ নেই, অ্যানায়ন হচ্ছে সিএল। ক্যাটায়ন কে বলো তো? অ্যানায়ন হচ্ছে সিএল মাইনাস। ক্যাটায়ন হচ্ছে কি বলো তো? লিথিয়াম প্লাস Na প্লাস কে প্লাস। এর মধ্যে গ্রুপ 1 এর মধ্যে আকার ছোট কার? লি না কেমনে করে করে আমরা পড়ছি না, তাহলে আকার ছোট হচ্ছে এর, তাহলে ক্যাটায়নের আকার ক্ষুদ্রাকার, এর আকার হচ্ছে ক্ষুদ্র। ঠিক আছে, এ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র। ঠিক আছে, এখান থেকে আমরা বুঝি হচ্ছে ক্যাটায়ন ক্ষুদ্র হলে কি হয়, যৌগ বেশি সমযোজী হয়। ঠিক আছে, এর মানে হচ্ছে লিথিয়াম ক্লোরাইড, এখান থেকে আমরা কি ডিসিশন আসতে পারি, লিথিয়াম ক্লোরাইড হচ্ছে বেশি সমযোজী, ক্লোরাইড বেশি সমযোজী। সমযোজী হলে গলনাঙ্ক কি হবে? গলনাঙ্ক কম হবে, গলনাঙ্ক কম। আর পটাশিয়াম ক্লোরাইড তাহলে কি হবে? গলনাঙ্ক এদের মধ্যে সবচেয়ে বেশি। গলনাঙ্কের ক্রম কি লেখা যায়? মানে কোয়েশ্চেনটা লিখে, এগুলো আসবে সব খ নাম্বারের কোয়েশ্চেনে। ঠিক আছে, এগুলো ম্যাক্সিমাম সময় আসবে হচ্ছে খ নাম্বার কোয়েশ্চেন আর এমসিকিউতে। গলনাঙ্কের ক্রম কি লেখা যায়? লিথিয়াম ক্লোরাইড গ্যাটার সোডিয়াম ক্লোরাইড গ্যাটার কি বলতো? পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, একদম সহজ একটা জিনিস, এগুলো বোর্ড পরীক্ষার পড়া। তো বলে রাখি, এডমিশনেও কোয়েশ্চেন প্রচুর আসে। আমরা তো শুরু করলাম, আমরা আরও বেশ কিছু উদাহরণ পড়ে নিই একটু, আমি বইয়ের সাথে রিলেট করে দেবো। NaCl মাইনাস ক্যাটায়ন হচ্ছে এটা, আশা করি বুঝতে পারছো। ক্যাটায়ন হচ্ছে ক্ষুদ্র যেটা, ওটা কি হবে? বেশি সমযোজী হবে। ক্ষুদ্র যেটা, ওটা কি হবে? বেশি সমযোজী হবে। বেশি সমযোজী মানে গলনাঙ্ক কম, তাহলে কে প্লাসের গলনাঙ্ক বেশি, গলনাঙ্কের ক্রম হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রাকার, ক্ষুদ্রাকার, তাহলে এটা কি হবে বলতো? ক্যাটায়ন ক্ষুদ্র হলে বেশি সমযোজী। ওকে, এবার আমি আসি আরেকটাই। এটা হচ্ছে কি তোমার রুল 2 ধরো পড়ি, অ্যানায়ন বৃহদাকার, অ্যানায়ন হচ্ছে বৃহদাকার। যেমন আমি যদি একটা কোয়েশ্চেন পড়ি, এটা কি হয়, এই কোয়েশ্চেনটা এর আগে হচ্ছে আসছে, এটা হচ্ছে সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইটের, সিলভার আয়োডাইটের পানিতে দ্রাব্যতার ক্রম। আরেকটা হচ্ছে এদের বর্ণের ক্রম, বর্ণের ক্রমটা বুয়েটে আসছে, তো আমি এটা একটু অ্যান্সারটা লিখি। অ্যান্সার ধরো অমুক নম প্রশ্নের উত্তর খ। ঠিক আছে, অমুক নম প্রশ্নের উত্তর খ, খতে এটা আসলো। তাহলে এখানে কি করবা তুমি, একটু মনোযোগ দিয়ে দেখলে, একদম মনোযোগ না দিলেও হবে। এখানে হচ্ছে সিলভার প্লাস সিলভার প্লাস সিলভার প্লাস সিলভার, এর মানে ক্যাটায়ন নিয়ে মারামারি করে কোনো লাভ নেই কোয়েশ্চেনে চিন্তা করে। তোমার কথা হচ্ছে কি নিয়ে করতে হবে? অ্যানায়ন নিয়ে মারামারি করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ক্যাটায়ন হচ্ছে ফিক্সড, ক্যাটায়ন হচ্ছে ফিক্সড, সিলভার প্লাস, ক্যাটায়ন লিখে বা সিলভার লিখে দিও না। অ্যানায়ন হচ্ছে কি বলতো? F মাইনাস Cl মাইনাস Br মাইনাস I মাইনাস। ঠিক
এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে আয়োডিন হচ্ছে বৃহৎ আকার। অ্যানায়নের বৈশিষ্ট্য হতে হবে বড় হতে হবে। অ্যানায়ন হচ্ছে বৃহৎ আকার। কেন? একটু পরে এই জিনিসটা বলতেছি কেন একজন ক্যাটায়ন ছোট আর এ হচ্ছে বৃহৎ আকার। ক্যাটায়ন হচ্ছে এই যে বলেন ছোট মরিচ হচ্ছে ক্যাটায়ন, ওর ঝাল বেশি ছোট, আর অ্যানায়ন হচ্ছে বড়। এর কারণ হচ্ছে অ্যানায়নের ইলেকট্রনকে হচ্ছে বিকৃত করে কে? ক্যাটায়ন। অ্যানায়ন হচ্ছে ইলেকট্রনটা নিয়ে বসে আছে, ওর টাকা পয়সাকে ছিনতাই করে কে বলতো? ক্যাটায়ন। ছোট হলে ওর চার্জটা কি হয় বলতো? বেশি বিকৃত করতে পারে। অ্যানায়ন হচ্ছে বিকৃত হয় আর বিকৃত করে কে? ক্যাটায়ন। সেজন্য এই হচ্ছে যত বড় হবে তত এর কাছ থেকে ইলেকট্রন ছিনতাই করা কি হবে? সহজ হবে। ঠিক আছে, ইলেকট্রন ছিনতাই করা কি হবে? বিকৃত করা সহজ হবে যত বড় হবে। ধরো অ্যানায়ন ছোট, গিয়ে কি করবে? এদিক সেদিক থেকে এটা দৌড়ে বিকৃত করে দিবে। তো এখন দেখো তো এটা হচ্ছে কি বৃহদাকার। যত বৃহদাকার হলে কি হবে? এর মানে এই তুমি চাইলে এদের আকারের ক্রম লিখে দিতে পারো। সাইজ হচ্ছে কি, এটা জাস্ট তোমাকে লিখার দরকার নেই, তোমার খ নম্বরের কোয়েশ্চেন এত পণ্ডিত। তার সাইজ হচ্ছে কি এফ মাইনাস আই মাইনাস। কত সুন্দর। তাহলে বলবো হচ্ছে আই মাইনাসের আকার বড় হওয়ায় কার নীতি অনুযায়ী? আমার নীতি তোমার নীতি লিখলে হবে না, ফাজানের নীতি অনুযায়ী। ফাজানের নীতি অনুযায়ী কথাটা থাকতে হবে। কার নীতি অনুযায়ী? ও বড় হয়েছে, এটা কার নীতি? ফাজানের নীতি অনুযায়ী সিলভার আয়োডাইড বেশি সমযোজী। মানে ফাজান বলে হচ্ছে জান সমযোজী। ঠিক আছে, ফাজান বলে হচ্ছে কি বলতো? সমযোজী। মানে নীতি অনুযায়ী সিলভার আয়োডাইড বেশি সমযোজী। বেশি সমযোজী হলে এটা কি হবে? পানিতে কম দ্রবণীয় হবে। পানিতে কম দ্রবণীয় হবে। তাহলে পানিতে বেশি দ্রবণীয় হবে কে বলতো? সিলভার ফ্লোরাইড। বিষয় বুঝতে পারছো? তাহলে এটা বেশি সমযোজী, এর মানে ও পানিতে কম দ্রবণীয়। সুতরাং দ্রাব্যতার ক্রম সিলভার ফ্লোরাইড তোমাদের একটা বিষয় যদি একাডেমিকে না বললে চলে, বলার দরকার নেই, একটা জাস্ট একটা মজার ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। এটা দ্রাব্যতার গুণফলে সিলভার ক্লোরাইডের উদাহরণ পড়ছো না? এর কেএসপি ভ্যালু হচ্ছে কত? এটা এমনি জাস্ট বোঝানোর জন্য 1.8 ইন্টু 10 টু দ্য মাইনাস কত? 10। এর কেএসপি ভ্যালুটা হচ্ছে ধরো হাবিজাবি ইন্টু 10 টু দ্য মাইনাস 13। ঠিক আছে, হাবিজাবি কিছু একটা ধরো 5 মনে হয়। আর এটারটা হচ্ছে ধরো 1.2 ইন্টু 10 টু দ্য ধরো কত? 10 টু দ্য মাইনাস 17। মানে 10 টু দ্য মাইনাস 17 সামনে হচ্ছে হাবিজাবি কিছু একটা আছে। এর মানে এর কেএসপি ভ্যালু ক্রমাগত কি হয়? কমে। আমরা যখন উদাহরণ পড়ব দ্রাব্যতার গুণফলের রিলেটেড, তখন এটা পড়ব। সিলভার ক্লোরাইড উদাহরণ আসতে পারে, সিলভার ব্রোমাইড আসতে পারে, সিলভার আয়োডাইড আসতে পারে, কিন্তু সিলভার ফ্লোরাইড আসে না। কেন বলতো? এটা হচ্ছে কি বলতো? বেশি দ্রবণীয়। ঠিক আছে, এটা জাস্ট একটা বেসিকের কথা বলে রাখেন। এটা দ্রবণীয়। দ্রাব্যতার গুণফলে যখন ম্যাথ করবা সেই জন্য সিলভার ক্লোরাইড আসে, সিলভার ব্রোমাইডের নামও আসতে পারে, সিলভার আয়োডাইডও আসে। সিলভার ফ্লোরাইড সাধারণত আসে না, এর কেএসপি ভ্যালুটা বেশি একটু। ঠিক আছে, এটা সাধারণত একটু বেশি দ্রবণীয় হয়। এমন না যে কেএসপি নেই, আমি ব্যাপারটা বলিনি, বাট এটা হচ্ছে কি তুলনামূলক বেশি দ্রবণীয়, সেই জন্য এটা উদাহরণে আসে না। আর এগুলো হয় কি কম দ্রবণীয়। 10 টু দ্য মাইনাস 17 দেখো অনেক কম, 10 টু দ্য মাইনাস 13, 10 টু দ্য মাইনাস 10, এর মানে অনেক কম। আশা করি বুঝতে পারছো। ওকে, রুল 2 এর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে বুয়েটে রিটেন আসছিল, এটা হচ্ছে আসছিল এরকম: সিলভার ক্লোরাইড ব্রোমাইড সিলভার আয়োডাইডের ফ্লোরাইড তো বর্ণ নাই, এর বর্ণের ক্রম ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা বুয়েট রিটেন আসছিল, যদি কোনো ভুল না করি কোনো এক সালে। এটা কি আসছে বলো তো? এটাও তো দ্রাব্যতা যে কোনো একটা, এটাই আসছে মনে হয়। বুয়েট রিটেনও এরকম ছোটোখাটো কোয়েশ্চেন কিন্তু আসে, এরকম কোয়েশ্চেনগুলো আসে। তো একটু দেখো তো এটার অ্যান্সারটা কি হবে। এটা হচ্ছে এখানে ক্যাটায়ন নিয়ে মারামারি করে কোনো লাভ নেই, এখানে মারামারি করতে হবে অ্যানায়ন নিয়ে। ক্যাটায়ন হচ্ছে ফিক্সড, তোমার চোখে আরও দেখানোর জন্য, তুমিও স্যারকে আরও বোঝানোর জন্য ক্যাটায়ন হচ্ছে ফিক্সড সিলভার প্লাস।
অ্যানায়ন হচ্ছে কি হয়, অ্যানায়ন হচ্ছে এদের সাইজ, অর্ডার অফ সাইজ হচ্ছে কি, ক্লোরাইড মাইনাস হচ্ছে বি আর মাইনাস বেশি, হচ্ছে আই মাইনাস বেশি। তাহলে আই মাইনাস আকারে বড় হওয়ায় ফাজানের নীতি অনুযায়ী কি হবে বলতো, সিলভার আয়োডাইড বেশি সমযোজী। আর বেশি সমযোজী মানে কি বলতো, সিলভার আয়োডাইড বর্ণযুক্ত, ফলে সিলভার আয়োডাইড কি হবে, বেশি বর্ণযুক্ত বা রঙিন হবে। ঠিক আছে, তাহলে এদের বর্ণের ক্রম কি হবে বলতো, সিলভার ক্লোরাইডের চেয়ে সিলভার ব্রোমাইড। এটা দ্রাব্যতার ক্রম, আমি ঠিক লিখছি দেখো তো, ভাগ্যিস ওইটা লিখতে গেছি সেই জন্য। এটা হচ্ছে বেশি দ্রবণীয়, এটা হচ্ছে কম দ্রবণীয়, আমি তো এটা বানিয়ে দিচ্ছি সবচেয়ে বেশি দ্রবণীয় দ্রাব্যতার ক্রমে। দেখছো এই জিনিস খুব সাবধান, আরে যন্ত্রণা, মানে বুঝছো, আমি তো এটা কাহিনী করে দিছি গ্রেটার লেস দেন চিহ্নে। এখানে আমি কি করে দিছি বলতো, সিলভার ফ্লোরাইড এটা হচ্ছে বেশি দ্রবণীয়, এটা হচ্ছে কম দ্রবণীয়। ঠিক আছে, বর্ণযুক্ত হবে হচ্ছে এ বেশি, একটু আগেরটা একটু এই গ্রেটার দেন লেস দেন চিহ্নটা কারেকশন করে নাও তো। মানে এটা হচ্ছে বেশি দ্রবণীয়, তাহলে এ হচ্ছে দ্রাব্যতা বেশি, এর দ্রাব্যতা কম, এর দ্রাব্যতা আর একটু কম, এর দ্রাব্যতা আরও কমে যাবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আগের পেজে এটা একটু কারেকশন করে নাও, এর পরের পেজে আসলাম। ওকে, আমি রুল নাম্বার 3 এর দুইটা এক্সাম্পল পড়ে ফেলি, আমার পড়া শেষ হয়ে যাবে তাহলে। রুল নাম্বার 3, আগের পেজ অনেকে বলতেছো লিখো নেই, দাও মানে মনে মনে বলতেছো আর কি, লিখে নাও। ওকে, একটু দেখো, রুল 3 হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের উচ্চ চার্জ। ঠিক আছে, ক্যাটায়ন বা অ্যানায়নের উচ্চ চার্জ, ক্যাটায়ন বা অ্যানায়নের উচ্চ চার্জ, এর মানে যার চার্জ বেশি ফাজার নীতি অনুযায়ী কি হয়, মোর কোভ্যালেন্ট হয়। উচ্চ চার্জ থাকলে কি হবে, ও প্রাধান্য পাবে। ঠিক আছে, ও প্রাধান্য পাবে। যেমন তোমাকে পরীক্ষায় আসবে কি, এটা দুইটা উদাহরণ পড়াই, একটা উদাহরণ আসবে এটা, সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড গলনাঙ্কের ক্রম। ঠিক আছে, গলনাঙ্কের ক্রম ব্যাখ্যা করো, খ নাম্বারের কোয়েশ্চেনে দিবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে যদি অ্যানায়ন নিয়ে মারামারি করো কোনো লাভ নেই, অ্যানায়ন হচ্ছে সেম। ঠিক আছে, তুমি এখানে বলো তো, এখানে অ্যানায়ন নিয়ে মারামারি করে কোনো লাভ আছে? তাহলে তুমি বলবো হচ্ছে অ্যানায়ন, বাংলায় লিখবে অ্যানায়ন Cl মাইনাস, ক্যাটায়ন Na প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস। এরপর বলবা অ্যালুমিনিয়াম 3 প্লাস, অ্যালুমিনিয়ামের চার্জ বেশি হওয়ায় ফাজানের নীতি অনুযায়ী অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি হবে দেখো, তাহলে তুমি বলবা কি, অ্যালুমিনিয়াম আয়নে চার্জ
বেশি হওয়ায়, একদম টু দ্য পয়েন্ট উত্তর, বেশি হওয়ায় ফুল মার্কস পাবা। ঠিক আছে, বেশি হওয়ায় 2 এ 2 এখানে। চার্জ বেশি হওয়ায় কি, এটা ফাজানের নীতি অনুযায়ী এটা বলতে হবে। স্যার এটা খুঁজবে ফাজানের শব্দ উচ্চারণ করছো কিনা, ফাজানের কথা বলছো কিনা একটু দেখো। ফাজান দিয়ে প্রেডিক্ট করা যায় কারটা বেশি বা কারটা, ফাজানের নীতি অনুযায়ী এক্সাক্ট ভ্যালু কত এটা না, মানে কারটা বেশি বা কারটা কম। ফাজানের নীতি অনুযায়ী অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি বেশি সমযোজী, বেশি সমযোজী। তাহলে বেশি সমযোজী, বেশি সমযোজী হলে ওর গলনাঙ্ক কম হবে। তুলনামূলক কম। ঠিক আছে, এটার বৈশিষ্ট্য ফাজানের নীতি অনুযায়ী এটা কি হবে, এটা যৌগত আয়নিক, কিন্তু ওর কি বৈশিষ্ট্য হবে বলতো, সমযোজী হবে, মানে ওরটা কি হবে, মোর কোভ্যালেন্ট হবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, গলনাঙ্ক তুলনামূলক কম হবে। গলনাঙ্কের ক্রম সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে বেশি। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে বেশি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি, এর হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য বেশি, কিন্তু গলনাঙ্ক হচ্ছে এর চেয়ে কম, এর সবচেয়ে বেশি, এরপর হচ্ছে। আশা করি লিখতে পারছো। ঠিক আছে, সার্ভার বলেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড গ্রেটার ম্যাগনেসিয়াম ক্লোরাইড গ্রেটার সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম কিন্তু। আচ্ছা, অনেকে চার্জ ঘনত্ব যেমন আমি একাডেমিক এই জিনিসটা পড়ে, চার্জ ঘনত্ব নামে একটা বিষয় আছে। আসলে প্রকৃতপক্ষে চার্জ ঘনত্ব দিয়ে হচ্ছে তুমি এই জিনিসগুলো একদম এক্সাক্ট অ্যান্সার, কখনো যদি অ্যান্সার খুঁজে না পাও, কম্পেয়ার করতে নাই পারো, তখন চার্জ ডেন্সিটি, এখন চার্জ ডেন্সিটির ভ্যালু তো আর তোমাকে দেওয়া থাকবে না। চার্জ ডিভাইড এটা ধরো হচ্ছে কি ব্যাসার্ধ না আকার, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে চার্জ বেশি। ঠিক আছে, এর ক্ষেত্রে চার্জ বেশি। সাইজের ক্ষেত্রেও যদি চিন্তা করো, সাইজের ক্ষেত্রেও দেখবে এগুলো হচ্ছে কাছাকাছি একদম। ঠিক আছে, এর বেশি, এরপর এটা, এরপর হচ্ছে কি এটা। তো চার্জ যখন 3+ হয়ে যাচ্ছে তখন এটা চিন্তা করার, তো চার্জ ডেন্সিটি আপাতত না বুঝলেও হবে, চার্জ ডেন্সিটি আপাতত না বুঝলেও হবে। চার্জ ডেন্সিটি যত বেশি হবে মনে রাখবো হচ্ছে তত বেশি ওর কি করবে বলতো, অ্যানায়নকে বিকৃত করতে পারবে, অ্যানায়নকে বিকৃত করতে পারবে, এর মানে তত বেশি এটা কি হবে, সমযোজী হবে। আমি যদি গ্রুপ 1-এর উদাহরণ দিই চার্জ ডেন্সিটির, তাহলে তুমি একটু দেখতে পাবা, এটা হচ্ছে লিথিয়াম প্লাস, ধরো এই উদাহরণটা দিলে তোমার তুলনা করা সহজ হবে, Na প্লাস প্লাস এটা। তোমাকে কোয়েশ্চেনটা দিছে হচ্ছে নিচের কোনটির চার্জ ডেন্সিটি বেশি, এইভাবে ধরো কোয়েশ্চেনটা দিল। ধরো কুমিল্লা বোর্ড চিন্তা করলো যে একটু বাজাই দেখি কি কাহিনী হয়, নিচের কোনটির আয়নিক পটেনশিয়াল বা চার্জ ঘনত্ব বেশি। ঠিক আছে, তাহলে এটার উত্তরটা আমি কি দিব, এই যে দেখো, চার্জ ঘনত্ব যেটাকে আমরা আয়নিক পটেনশিয়াল বলি, এটা সমান হয় কি, যাকে একজাক্ট কমেন্ট পরে আমি এই জিনিসটা একটু এক্সপ্লেন করে দিলাম, চার্জ ডিভাইড কে জানি হল্প করে আয়নিক, চার্জ ডিভাইড কি বলতো, আকার, আকার দিয়ে লিখি। ঠিক আছে, মানে ব্যাসার্ধ যেটা আর কি, ওর ব্যাসার্ধ যেটা ওইটাই আর কি ওর আকারটা। তো একটু দেখো তো, এই সবগুলো চার্জ হচ্ছে এক করে, সবগুলো চার্জ এক করে, তাহলে যেটা ছোট দেখো এটা হচ্ছে চার্জের সাথে সমানুপাতিক, চার্জ বাড়লে এটা বাড়বে, চার্জ ঘনত্ব বাড়বে, চার্জ যদি বাড়ে এই জিনিসটা কি হবে, বাড়বে, চার্জ ঘনত্ব বাড়বে। আর আকার যদি বাড়ে চার্জ ঘনত্ব কি হবে, কমবে। এর মানে চার্জ ঘনত্ব বেশি হবে কার, যার আকার ছোট, আকারের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক। এখানে সবগুলোর ক্ষেত্রে চার্জ, এর ক্ষেত্রেও +1, এর ক্ষেত্রেও +1, এর ক্ষেত্রেও +1, এর ক্ষেত্রেও কিন্তু +1, তাহলে চার্জের উপর চার্জ কনস্ট্যান্ট হয়ে গেছে, চার্জ কনস্ট্যান্ট। তাহলে চার্জ ঘনত্ব কার উপর হবে বলতো, আকারের উপর। ঠিক আছে, আকারের উপর। তাহলে যার আকার ছোট হলে এটা বেশি হবে। আকার ছোট কার বলতো, ফার্স্টে আছে কে, লিথিয়াম,
তাহলে কি হবে লিথিয়ামের আকার ছোট, তাই না? গ্রুপ 1 এ লিথিয়াম, এরপর সোডিয়াম, এরপর তাহলে এর আকার ছোট, তাহলে লিথিয়াম প্লাসের আকার ছোট হওয়ায় এখানে চার্জ সবার সমান, এখানে চার্জ সবার এর মানে সব আয়নের সমান +1। ব্যাখ্যাটা তোমার সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি যেহেতু একাডেমিক, +1। ঠিক আছে, কিন্তু লিথিয়াম প্লাসের আকার ছোট, ছোট হওয়ায় চার্জ ঘনত্ব তো বেশি। ঠিক আছে, এর মানে হচ্ছে এর যে প্লাসটা আছে এটা হচ্ছে আরেকটু বেশি পাওয়ারফুল, চার্জ ঘনত্ব বেশি মানে এটার হচ্ছে প্লাস যেটা আছে এটা হচ্ছে কি হয় বলতো একটু বেশি পাওয়ারফুল। ঠিক আছে, ছোট জায়গার মধ্যে আছে সেজন্য এটা কি হয় বেশি পাওয়ারফুল, আর এর আকার হচ্ছে বড়। তুমি যদি সাইজ চিন্তা করো, আমি আর একটু দেখানোর জন্য, এটা এই প্লাসটা আছে এই জায়গার মধ্যে, এটা আছে এই জায়গার মধ্যে, এটা আছে এই জায়গার মধ্যে, এটা আছে এই জায়গার মধ্যে, এর প্লাসটা ধরো এই ছোট জায়গার মধ্যেই আছে, এর প্লাসটা আর একটু বড়, তাহলে এইদিকে ধরো প্লাসের ইফেক্ট কমে গেল, এর প্লাসটা আরো বড় ধরো হচ্ছে এইদিকে, আমি তোমাদের বোঝানোর জন্য প্লাসের ইফেক্ট কমে গেল, এই একটা বড় জোন জুড়ে এর প্লাসের ইফেক্ট কমে গেল। ঠিক আছে, ওর প্লাসটা হচ্ছে একটা বড় জায়গার মধ্যে আছে। বিষয় বুঝতে পারছো? আসলে বিষয় বুঝতে পারছো, এখান থেকে খুব সুন্দর বোঝা যায় চার্জ ফিক্স, তাহলে এটার সাথে আকারের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে, তোমার এত চার্জ ঘনত্ব লাগবে না, তুমি বলবো হচ্ছে চার্জ বেশি হওয়ায় চার্জ ঘনত্ব বেশি, এটাও বলতে পারো, এখানে আরেকটা লাইন লাগাই দিতে পারো, এটা হচ্ছে চার্জ বেশি হওয়া, এটা কি হবে চার্জ ঘনত্ব বেশি হবে। ঠিক আছে, অ্যানায়ন তো ফিক্স, তাহলে এবার হচ্ছে কি ফাজানের নীতি অনুযায়ী অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে বেশি সমযোজী, তাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক তুলনামূলক এটা বেশি সমযোজী মানে সমযোজী বৈশিষ্ট্যের গলনাঙ্ক কম হবে, তাই গলনাঙ্কের ক্রম হচ্ছে কি এটা হচ্ছে কম, এটা কম, কিন্তু এই গ্যাটার এত, তুমি যদি এই গ্যাটার লিখতে প্রবলেম হয় তাহলে বলবো হচ্ছে এটার গলনাঙ্ক তুলনামূলক কম, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি। এইভাবে আসলে দেখালে দেখানো লাগবে তোমার এমসিকিউতে আসবে, রিটার্ন আসলে দেখালে জিনিসটা সুন্দর হয়। ওকে, এইটুকু একটু লিখে রাখো তো সবাই, লিখা হয়ে গেলে ওয়াই বলবো, আমি পরেরটাই চলে যাচ্ছি, পরের উদাহরণ। ঠিক আছে, আর কেউ দেখি কোনো কোয়েশ্চেন করছে কিনা। সে অন্তর বলতে আপনার প্র্যাকটিস সলগুলো প্র্যাকটিস কি বলছো? প্র্যাকটিস শিট সলভ করলে তো সবই ক্লিয়ার হয়ে যাচ্ছে, সো টেস্ট পেপার সলভ না করে এগুলো হবে, হ্যাঁ হবে, যে কোনো একটা করো। ঠিক আছে, যে কোনো একটা করো। ওকে, এবার দেখো তো আরেকটা এক্সাম্পল আমি একটু দেখাই, এই এক্সাম্পলটা নিয়েও আসতে পারে যে কোনো বোর্ডে, এটা একটু স্টুডেন্টরা কম পারে। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফ্লুরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম নাইট্রাইটের সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। ধরো দিলাম হচ্ছে একদম এরকমের কোয়েশ্চেন, সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। তো এই সমযোজী বৈশিষ্ট্য, গলনাঙ্কের ক্রম, দাব্যতার ক্রম, এই আসলে তোমার একমাত্র বইয়ে অপশন আছে হচ্ছে কি বলতো ফাজান নিয়ে। ঠিক আছে, ফাজান নিয়ে এই রকমের কোয়েশ্চেন, এটা খ নম্বরের ক্রম ব্যাখ্যা করো, ক্রম ব্যাখ্যা করো, মানে খ নম্বরের জন্য পড়াচ্ছে, এমসিকিউতে আসলে তো জাস্ট অপশন থাকবে ব্যাখ্যা করো। তাহলে এবার দেখো তো এর মধ্যে কি হবে, তোমার ক্যাটায়ন আছে কে, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম, এর মানে আর কোনো প্যারা নাই, ক্যাটায়ন কে আছে একটু লিখে ফেলো, তাহলে তোমার চোখে হচ্ছে এই জিনিসটা ফুটবে, মানে অ্যান্সার ক্যাটায়ন, আরে যন্ত্রণা, দেখো তো ক্যাটায়ন হচ্ছে কি Mg2+, অ্যানায়ন হলো কি F O2 3-। অ্যাডমিশনে যখন যাবা দেখবো হচ্ছে এই ফাজান নিয়ে পড়ার চেয়ে তোমার কমপ্লেক্সের হাইব্রিডাইজেশন নিয়ে পড়াটা বেশি জোর দেওয়া হচ্ছে অ্যাডমিশনে। একাডেমিকে হচ্ছে কমপ্লেক্সের হাইব্রিডাইজেশনের গুরুত্ব কম, এটার গুরুত্ব বেশি। আশা করি পড়ার ধরনটা বুঝতে পারছো, কারণ পরীক্ষার দিন পর পরীক্ষায় তো আর কমপ্লেক্সের হাইব্রিডাইজেশন আসবে না, পরীক্ষায় আসবে হচ্ছে এইগুলা। ঠিক আছে, এগুলো আবার অ্যাডমিশনও আসে না, ওইটা বলছি না। তো এটা হচ্ছে কি ফ্লুরাইড অক্সাইড এত। তো এখানে যদি তুমি দেখো
নাইট্রাইট, এটা হচ্ছে কি ফ্লুরাইড, এটা হচ্ছে অক্সাইড, এটা হচ্ছে নাইট্রাইট। ঠিক আছে, তো এখানে তুমি দেখছো এটার কি আছে, চার্জ বেশি, উচ্চ চার্জ। তাহলে কি নাইট্রাইট আয়নে এর মানে N3- চার্জ বেশি হওয়ায় চার্জ ঘনত্ব বেশি। ঠিক আছে, চার্জ ঘনত্ব বেশি। আশা করি লেখা বুঝে যাচ্ছে, যেহেতু আমি বলে দিচ্ছি চার্জ বেশি হওয়ায় চার্জ ঘনত্ব বেশি। ঠিক আছে, ফাজানের নীতি অনুযায়ী চার্জ বেশি হলে, ফাজান শব্দটা মাস থাকতে হবে। আর এখানে কোন বৈশিষ্ট্য, ক্যাটায়ন ফিক্সড অ্যান্ড অ্যানবিন। ফাজানের নীতি অনুযায়ী ম্যাগনেসিয়াম নাইট্রেট বেশি সমযোজী। তাহলে গলনাঙ্ক কম, বাট গলনাঙ্ক তোমাকে চাইনি। ঠিক আছে, বেশি সমযোজী। তাহলে এটা কি হবে, সমযোজী বৈশিষ্ট্যের অর্ডার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক, সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। আরো বোঝার জন্য, বেশি সমযোজী আর ম্যাগনেসিয়াম ফ্লুরাইড কম সমযোজী। ম্যাগনেসিয়াম ফ্লুরাইডের চেয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড বেশি, এর চেয়ে ম্যাগনেসিয়াম নাইট্রেট আরও বেশি। ঠিক আছে, ম্যাগনেসিয়াম নাইট্রেট আরও বেশি। এরপরটাই আসি, কেমন দেখো, ম্যাগনেসিয়ামের তো চার্জ সমান, তাহলে হচ্ছে অ্যানায়নটা, আশা করি বুঝতে পারছো মনে হয় সবাই। আরেকটা কোয়েশ্চেন আমি একটু লিখে দিই, এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসে। গ্রুপ 2 এর কার্বনের সমূহের তাপীয় স্থিরতার ক্রম বা তাপীয় স্থিতিশীলতার ক্রম ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা ব্যাখ্যা করো। অথবা কোয়েশ্চেনটা আসে হচ্ছে, এমসিকিউটা আসে হচ্ছে কোনটির তাপীয় স্থিতিশীলতা বেশি। অপশান এতে বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনশিয়াম কার্বনেট। ঠিক আছে, দেখি এটার উত্তর দাও তো। এমসিকিউটা কে কে পারো, এমসিকিউটা কে কে পারো এটা একটু বলো। কে কে পারো এটা দেখি বলো তো। ডি বলেছে সামিয়া শাহ, দেখি ওয়েবে তোমরা কি উত্তর দিচ্ছ। ওকে, ডি বলেছে তামিম, সান্নাতুল রাফা বলেছে ডি। ওকে গুড, ঠিক আছে গুড। নোমান ডি বলেছে। একটু দেখো তো, এইসব কোয়েশ্চেন একটু উত্তর দিবা। আমার এখানে তুমি উত্তর দেওয়াটা মানে হচ্ছে আমার সাথে তোমার ইন্টারেকশন বাড়া, আর হচ্ছে তোমার কনফিডেন্সটা বাড়া। ভুল দিলে তুমি অ্যাটলিস্ট মনে থাকবে ভুলটা, অন্য আরও 5-7 জন দেখতেছে, দেখবা অনেকে সঠিক দিছে, এর ভিতরে তুমি ভুল দিলে ওটা মনে থাকবে, আর সঠিক দিলেও এটা ক্লাসে পাচ্ছ, এটা মনে থাকবে। ঠিক আছে, একটু দেখো তো এগুলো কি হয়। আমি তোমাদের যদি বলি তাপীয় স্থিরতা, এটার মানে কি, এই কার্বনেট যে আছে, ধরো বেরিলিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট, গ্রুপ 2 তো হচ্ছে এটা, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখে এমনি করে, তাই না। এরপরেরটা হচ্ছে তোমার কি রেডিও অ্যাক্টিভের মধ্যে পড়ে যায়।
হ্যালো, যাই হোক কেন জানি এগুলো লম্বা করলাম, কি চিন্তা করতে করতে হোয়াট এভার। দেখো তাহলে এটা হচ্ছে কি, হিট দিলে এটা বেরিলিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, এটা হয় ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা হয় স্ট্রনশিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা হয় বেরিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। দেখা যায় এখানে যে হিটটা এটা হচ্ছে অ্যারাউন্ড 100°C, এটা মনে হয় 347°, এটা হচ্ছে 500 কত 550 547 এরকম দিয়ে দিলাম, মানে এটা হচ্ছে আনুমানিক মান আমি লিখতেছি, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য আনুমানিক। এটা ধরো হচ্ছে 600 700 এরকম দেয়া আছে তোমাদের বইয়ে, আর এটা মনে হয় 1100 এরকম দেয়া আছে, আমি যাই হোক আমি বইয়ের মধ্যে দেখে বলবো। বাট এটা হচ্ছে কি তোমার অন্য বইগুলোতে এগুলো বিভিন্ন ডেটা বুক থাকে, এটা দেখবো হচ্ছে 900°C। আমি এবং গিস টু এনার্জির ওখানে ম্যাথ পড়াই, তো ওইখানেও একটা বিষয় দেখাই, এই বিক্রিয়াটা ফিজিবল হওয়ার জন্য, এর মানে এই বিক্রিয়াটা হওয়ার জন্য অ্যারাউন্ড 850 থেকে 900°C টেম্পারেচার লাগবে। আর তোমাদের বইয়ে এটা 547 এরকম করে দেয়া আছে, ঠিক আছে, এরকম করে দেয়া আছে, আশা করি বুঝতে পারছো। একটু দাঁড়াও, আমি একটা জিনিস দেখাচ্ছি। ওকে, ও যেটা বলতেছিলাম, এর মানে এটা হচ্ছে কি হয় বলো তো, একটু ওই যে মেসেজ দেখতে গিয়ে পরে হচ্ছে আবার মনোযোগ নষ্ট হয়ে গেছে, যাই হোক আবার আমরা ফিরে আসি। তাহলে এটা দেখো তো, এটা হচ্ছে কি 100°C না, এর মানে এটা হচ্ছে সহজে ভেঙে যায়, এটা হচ্ছে ভাঙা আর একটু কষ্ট, এটা আর একটু ভাঙা কষ্ট, এরপরটা আরও ভাঙা কষ্ট, এরপরটা কি হয় বলতো, আরও হায়ার টেম্পারেচার দরকার হয়। এর মানে কি হায়ার টেম্পারেচার দরকার হচ্ছে, এটা মানে কি বলতো, এটা হচ্ছে মোর স্টেবল, এর মানে এই জিনিসটা কি বলতো, মোর স্টেবল। আর এটা হচ্ছে কি বলতো, সবচেয়ে কম স্টেবল, সহজে ভেঙে যাচ্ছে, এর মানে কি বলতো, সবচেয়ে কম স্টেবল। তাহলে এখানে সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে কি, যত বাড়বে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে, এর মানে এটা হচ্ছে কি বলতো, বেশি স্টেবল, ঠিক আছে, এটা হচ্ছে বেশি স্টেবল, সেই জন্য ভাঙতে আমার কি লাগছে, এনার্জি দিতে হচ্ছে, ওই জিনিসটাকে ভাঙতে এনার্জি দিতে হচ্ছে বেশি। তো এই জিনিসটা আসে, এটা ব্যাখ্যা করাটা আসে, একটু দেখো তো। তাহলে এটা ব্যাখ্যা করে দিবে কিভাবে, এগুলো এই ইয়া দিয়ে ব্যাখ্যা করে দিও। তাহলে কি করবা, বলবো হচ্ছে এখানে অ্যানায়ন ফিক্সড, অ্যানায়ন হচ্ছে ফিক্সড, কার্বনেট 2-, ক্যাটায়ন হচ্ছে তোমার কি বলতো, বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, স্ট্রনশিয়াম 2+, 2+, ঠিক আছে। এদের মধ্যে ক্ষুদ্রাকার হচ্ছে কি বেরিয়াম 2+, ক্যাটায়নের আকার, চার্জ তো সবার সমান। তাহলে বেরিলিয়াম 2+ এর আকার ছোট হওয়ায় ফাজানের নীতি অনুযায়ী, বোর্ড পরীক্ষা এমনি লিখে দিও, অনুযায়ী বেরিলিয়াম কার্বনেট বেশি সমযোজী, ঠিক আছে, দরকার এইভাবে বিক্রিয়াও দেখা দিও, ঠিক আছে। তাই এটির তাপীয় স্থিতিশীলতা এইরকম একটা বিক্রিয়া দিল, তাহলে তো একদম পুরো মাথা নষ্ট উত্তর, ঠিক আছে। এগুলো গাইডের পরে টরে কেউ এত উত্তর লিখবে, এটা ধরো অ্যারাউন্ড 100°C, এটা কি হয়ে যায়, বেরিলিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে এদের স্থিরতার ক্রম কি হবে,
স্থিতিশীলতার ক্রম, মানে কার্বনেটের তাপীয় স্থিতিশীলতার ক্রম ম্যাগনেসিয়াম কার্বনেটের চেয়ে ম্যাগনেসিয়াম কার্বনেট বেশি, হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের প্রায়, তোমাদের বইয়ে 547 দিল হাজারি স্যারের, 850 থেকে 900 এটাতেই লাগবে, ওইটা প্রায় 1300 পর্যন্ত চলে যায়, 1100-1300 পর্যন্ত চলে যায়। আশা করি লিখতে পারছো। আজকের ক্লাসটা এক্সট্রা নেওয়া লাগছে, ওই যে ফার্স্ট রোজার দিনে না হয় টপিকটা একটু বেশি হয়ে যেত, তো ঠান্ডা মাথায় এত কিছু ধীরে ধীরে এগুলো পড়ানো যেত না, একটু ফাস্ট পড়ায় ফেলা লাগতো আর কি। ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়। আচ্ছা, এবার আমি হচ্ছে একটু বইয়ের মধ্যে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বইয়ের মধ্যে তোমরা পেজ নাম্বার যাওয়া হচ্ছে 339 নাম্বার পেজে যাওয়া, 339 নাম্বার পেজে যাওয়া। এখানে আছে এর আগের টপিকটা আমি পড়াই দিছি, ঠিক আছে, এর আগের টপিক যেটা আছে এটা আমি পড়াই দিছি, এগুলো আমি পড়াই ফেলছি। এখন আসছে হচ্ছে সমযোজী বন্ধনে পোলারিটি বা তড়িৎযোজী বৈশিষ্ট্য, এই প্যারাটা পড়বা। এই প্যারাটা হচ্ছে কি, আমরা এতক্ষণ পড়ছিলাম আয়নিক যোগে সমযোজী বৈশিষ্ট্য, আর এখন হচ্ছে সমযোজী বন্ধনে তড়িৎযোজী বৈশিষ্ট্য, এর মানে আয়নিক বৈশিষ্ট্য। ঠিক আছে, সমযোজী বন্ধনে পেজ নাম্বার 339 আমার বইয়ে, তোমরা একটু তোমাদের বইয়ে পেজ নাম্বারটা জানাও কারো কোনো পেজ ভিন্ন থাকলে। ঠিক আছে, পেজ নাম্বার 339 যাও সবাই। ওয়েবেও যারা পরে রেকর্ড ক্লাস করবো এটা আবার বইয়ের মধ্যে চলে যাবা, তাহলে এই কয়েকটা শব্দ বই থেকে আমি 2-4 মিনিট টাইম নিব, হাতে ধরা 5 মিনিট টাইম নিব, খালি বইয়ের মধ্যে এই জিনিসগুলো 3-4 মিনিট টাইম নিব একটু দেখাই দিতে। সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কোনো পরমাণু নিজের দিকে অধিক আকর্ষণ করার ক্ষমতাকে ওই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বলে। ঠিক আছে, অধাতুর তড়িৎ ঋণাত্মকতা বেশি, এগুলো আমরা জানি। এর মানে হচ্ছে ধরো হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন ফ্লুরাইড আছে, হাইড্রোজেন ক্লোরাইড আছে, এটা হচ্ছে সমযোজী যৌগ। হাইড্রোজেন ব্রোমাইড আছে, হাইড্রোজেন আয়োডাইড আছে, এরা হচ্ছে বৈশিষ্ট্যের দিক দিয়ে এরা হচ্ছে সমযোজী যৌগ, কিন্তু এর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে বেশি অনেক, এর হচ্ছে 2.1, এর হচ্ছে 4। ঠিক আছে, এর ক্ষেত্রে এর তড়িৎ ঋণাত্মকতা হয়ে যায় হচ্ছে তোমার কত বলো তো 3, এর ক্ষেত্রে এর তড়িৎ ঋণাত্মকতা কত হয় 2.8, এর ক্ষেত্রে এর তড়িৎ ঋণাত্মকতা হয় 2.5, তাহলে এটা হচ্ছে 2.1, এটা 2.1, এটা 2.1। তাহলে এবার বলো তো এই ইলেকট্রনকে এই কিন্তু নিজের দিকে একটু বেশি টানবে, এই ইলেকট্রনগুলো এর দিকে বেশি এসে যাবে, এই ইলেকট্রনগুলো এর দিকে আসবে আর একটু কম আসবে, এই ইলেকট্রনগুলো দুইজনের মাঝামাঝি থাকবে, এর ইলেকট্রনগুলো দুইজনের মাঝামাঝি থাকতে চাইবে বেশি। এর মানে এখানে ইলেকট্রন দুইজন শেয়ার করছিল, দুইজন শেয়ার করে ব্যবসা করতেছিল, কিন্তু ফ্লুরিন বেশি টেনে নিয়ে গেছে, ফলে ফ্লুরিন হয়ে গেছে অ্যানায়ন, এ হয়ে গেছে ক্যাটায়ন। ঠিক আছে, এ কি হয়ে গেছে, এরও অ্যানায়ন বৈশিষ্ট্য বেশি, ক্যাটায়ন। এর ক্ষেত্রে অ্যানায়ন ওইভাবে হয় না, সামান্য একটু চার্জ খুব একটা বেশি হয় না, এর ক্ষেত্রে দেখা যায় তেমন কিছুই হয় না। বিষয় বুঝতে পারছো? এর মানে যৌগ ছিল সমযোজী, কিন্তু এরা কি বানায় ফেলতেছে, টেনে একজনের তার লোভ বেশি, ওই ইলেকট্রনকে টেনে ও কি করে ফেলছে, নিজে হয়ে যাচ্ছে আয়নের মতো, ওর ঋণাত্মকটা নিজের কাছেই রাখতেছে, আর ওইরে কি করে দিচ্ছে, ইলেকট্রন ছাড়া প্লাস বানিয়ে দিচ্ছে, ওর ইলেকট্রন সাইড নিয়ে ওইরে এমনি ছাইড়া দিচ্ছে বিষয় বুঝছো প্লাস হিসেবে। তো এটা কি বলতেছে, যাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি ওইখানে কি হবে, আংশিক ঋণাত্মক চার্জ এবং পরমাণুতে আংশিক ধনাত্মক চার্জ ক্রিয়েট হবে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে পোলারিটি। এই যে ঘটনাটা এখানে একটা শব্দ বলছে না পোলারিটি, পোলারিটি হচ্ছে এইটা। এর মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য কোনো যোগে পোল সৃষ্টির যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় কি, পোল মানে হচ্ছে প্লাস মাইনাস দুইটা মেরু, ওটাকে বলা হয় পোলারিটি। এই যে দেখো এই পাউলিং স্কেল অনুসারে কয়েকটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান, এটা আমি তোমাদের বলছিলাম হচ্ছে ফোকলন, এই যে দেখো ফ্লুরিন, এরপর হচ্ছে কি অক্সিজেন, এটা ডিউতে কতবারের আগের বারও আসছে, এরপর ক্লোরিন, এরপর হচ্ছে নাইট্রোজেন, এদের দুজনের মধ্যে পার্থক্য আছে কিন্তু, এই 3.0 সামথিং আর ওইর ক্ষেত্রে 3.0 কি, মানে এখানে দেখে মনে হচ্ছে দুইটাই 3, তাই না? বাট এটা পাউলিং স্কেলের পরের ডিজিটটা যখন নিব তখন দেখবে এটার বেশি, এরপর এটা কম। এরপর বরিক এই যে দেখো ব্রোমিন, আয়োডিন, কার্বন, হাইড্রোজেন। ঠিক আছে, কার্বন হাইড্রোজেন, এটা এমসিকিউ তো দিয়ে দিবে। তো ডাইপোল ও পোলারিটি জিনিসটা কি তোমার ক নাম্বারের কোয়েশ্চেনে দিবে, হয় দিবে ডাইপোলকে পোলারিটি কি, এটা ক নাম্বার কোয়েশ্চেনে দিবে। তাহলে সমযোজী বন্ধনে দুই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.9 এর মধ্যে হলে ইলেকট্রন যুগল অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু দ্বারা বেশি আকৃষ্ট হয়ে থাকে, ফলে দুই পরমাণুর প্রান্তে ভিন্ন চার্জের বা মেরু সৃষ্টি হয়, এদেরকে বলা হয় ডাইপোল। সমযোজী যৌগের মধ্যে ডাইপোল সৃষ্টি এই প্রক্রিয়াকে বলা হয় পোলারিটি। যেমন উদাহরণ কি, ধরো HCl, এর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, এর হচ্ছে কত 3,
তাহলে দুইজনের তৈরিতান্ত্রিকতার পার্থক্য কত? যন্ত্রণা বাংলা লিখতে ইচ্ছে করে না। পার্থক্য কতটুকু হচ্ছে? ডিফারেন্সটা 3 মাইনাস 2.1, এর মানে 0.9। বলছে যদি পার্থক্যটা 0.5 থেকে 1.9 এর মধ্যে হয় তখন এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে ডেল মাইনাস, এটা হয়ে গেছে ডেল প্লাস। ঠিক আছে, ডেল প্লাস। এর মানে দুইটা পোল সৃষ্টি হয়েছে, একটা প্লাস আর একটা মাইনাস। তখন এই যে পোল সৃষ্টি হয়, প্লাস মাইনাস সৃষ্টি হয়, আংশিক চার্জ বা মেরু সৃষ্টি হয়, উভয় মেরুকে একত্রে বলা হয় ডাইপোল। এর মানে দুইটা মেরু। আর এভাবে ডাইপোল সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় পোলারিটি। অর্থাৎ সমযোজী যৌগে ডাইপোল সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? পোলারিটি বলে। আশা করি বুঝতে পারছো। সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে তড়িৎচুম্বকতার পার্থক্যের জন্য কোনো একটি মৌল পার্থক্যটা সাধারণত এত হলে। কেন এটা বলছে? এর কারণে এটার কম হলে আমরা ধরে নিই হচ্ছে এটার ইফেক্ট খুব কম, পোলই সৃষ্টি হয়নি। মানে এদের চার্জের ডিফারেন্স যদি 0.5-এরও কম হয় তখন আমরা ধরে নিই ওইরকম টানতেছে তো অবশ্যই সামান্য, কিন্তু আমরা ধরে নিচ্ছি হিসেবে সুবিধার্থে আমরা ধরে না ওইরকম টানতেছে। আসলে তো টানতেছে, সামান্য একটু হইলেও টানতেছে। বিষয় বুঝছো? ধরা হচ্ছে এ টানতেছে, ঠিক আছে, টানতেছে এমনি করে 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 একটু টানতেছে। আর ওইটা হলে কি হবে বলো? টানটা ভালো ইফেক্ট হবে। এর বেশি হলে 1.9 এর বেশি হলে কি হবে? একদম ছিঁড়ে নিয়ে আসবে। ঠিক আছে, একদম ছিঁড়ে নিয়ে আসবে। এর মানে কি হবে বলো তো? তখন সমযোজীটা আমরা ধরে নিয়ে হচ্ছে এটা কি হয়ে গেছে বলো তো? আয়নিক হয়ে গেছে। ওটা আয়নিক হয়ে গেছে আমরা ধরে নিই। যেমন দেখো তো, এটা হচ্ছে HF একটি সর্বাধিক পোলার অণু। এটা মেডিকেল বা বোর্ড পরীক্ষায় দিয়ে দিবে। নিচের কোনটি সর্বাধিক পোলার অণু? HF সর্বাধিক পোলার অণু। কারণ ফ্লুরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকের পার্থক্য 1. যা দ্বারা বুঝায় এগুলো সর্বাধিক পোলারিটি প্রকাশ পায়। ঠিক আছে, তো জেনে রাখো মেরু প্রবণতা, এর মানে হচ্ছে পোলারিটির ক্রম হচ্ছে কি HF সবচেয়ে বেশি পোলার, কারণ ফ্লুরিনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি। বুঝতে পারছো জিনিসটা? ঠিক আছে, এত। তাহলে এবার বলো, জেনে রাখো তো বলছে হচ্ছে কি, খুব সুন্দর একটা কথা বলছে, জেনে রাখো বাস্তবে 100% আয়নিক কোনো যৌগ নেই। তদ্রূপ 100% সমযোজী যৌগ নেই। সোডিয়াম ক্লোরাইড যৌগে প্রায় 80% আয়নিক বৈশিষ্ট্য রয়েছে। এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য এই লাইনটা যেমন তোমাকে দিয়ে দিতে পারে। সোডিয়াম ক্লোরাইডটা আমরা আয়নিক যৌগ হিসেবে 9 10-এ পড়ছি, কিন্তু ওই ভিতরে সমযোজী বৈশিষ্ট্য আছে। বলছে কতটুকু? 80%। এই পার্সেন্ট কিন্তু হিসেব করা যায়। ঠিক আছে, এই পার্সেন্ট হিসেব করা যায় এই সূত্রটা দিয়ে। XA মাইনাস XB, এর মানে প্রথমটা তড়িৎ-ঋণাত্মকতা, দ্বিতীয়টার, আর এটা হচ্ছে XA মাইনাস XB। এইভাবে করে এগুলো শিখে কি করা যায়? হিসেব করা যায়। যাই হোক, এটা তোমার লাগবে না। তো এখানে যেমন বলছে হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যদি 0.1 হয়, 0.1, 0.2 এরকম হলে এদের ক্ষেত্রে তোমার দিছে হচ্ছে এটা কত? এটা গুণ 100 করলে কত হয়? গড় আয়নিক বৈশিষ্ট্য হচ্ছে এত এত। ঠিক আছে, এটা বলে দিছে হচ্ছে 0.5%, 1% এরকম। এত হইলে 10%, এটা হচ্ছে কত? 25। এটা হচ্ছে 50%, 1 হইলে 20 হলে এটা 75। 2.8, 2 যদি পার্থক্য হয় তো এটা হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের পরিমাণ। আর এটা হচ্ছে শতকরা মাত্রা, এর মানে কত পার্সেন্ট? 0.5% মানে একদম নাই। 3 হলে এটা কত হয়ে যায়? 90%। এগুলো লাগবে না আর এত। ঠিক আছে, এগুলো আর অত লাগবে না। এবার আমি একটু এখানে যাই। তো একটা টার্ম হচ্ছে পোলারিটি, আরেকটা হচ্ছে পোলার আয়ন। এই জায়গায় কনফিউজড হয়ে যায় সবাই। পোলার আয়ন জিনিসটা কি? আমি এতক্ষণ পড়ছি হচ্ছে পোলার আয়ন, ফাজানের নীতিটা হচ্ছে পোলার আয়ন। এখানে ধরো দিছে কি একটা ক্যাটায়ন আছে, এখানে একটা ক্যাটায়ন আছে, এখানে একটা অ্যানায়ন আছে। তাহলে ক্যাটায়ন কি করবে? অ্যানায়নের এখানে ইলেকট্রন আছে, ক্যাটায়ন আছে প্লাস, প্লাস এই ইলেকট্রনগুলোকে কি করবে? আকর্ষণ করে এমনি বিকৃত করতে চাইবে। ঠিক আছে, এই ইলেকট্রনগুলোকে এমনি ছড়াই যাবে। এই যে দেখো, এই জিনিসটা কি হয়ে গেছে তাহলে বলো তো? এর ডেন্সিটিটা কমে এরকম করে এই ক্যাটায়ন ওরে টেনে ছড়াই ফেলছে। তো এখানে চিত্রের নাম কি দিছে? M+ ক্যাটায়ন কর্তৃক X- অ্যানায়নের পোলার আয়ন। ঠিক আছে, ক্যাটায়ন কর্তৃক X- অ্যানায়নের কি? পোলার আয়ন। তাহলে বলছে কি, যখন কোনো ক্যাটায়ন একটি অ্যানায়নের নিকটে আসে, তোমাকে ক নাম্বার কোয়েশ্চেন এখানে একটু লিখে রাখো তো, পেজ নাম্বার কত? এটা পেজ নাম্বার 340 মনে হয়, দেখো, হ্যাঁ 340। তাহলে একটা ক নাম্বার কোয়েশ্চেন দিবে পোলারিটি কি। অনেকে ভুল করে পোলার আয়নটা লিখে দেয়। পোলার আয়ন আসলে এরকম একটা চিত্র আঁকবা। কি চিত্র আঁকবা? আঁকবা হচ্ছে এই অ্যানায়ন আসলে ছোট করে এই চিত্রটা এঁকে দিবে। এটা করবা কি? অ্যানায়ন X- আর একটা আঁকবা হচ্ছে ক্যাটায়ন, নাম লিখবে ক্যাটায়ন। এটা হচ্ছে ফার্স্ট চিত্র। এর পরের চিত্রে কি লিখবা বলো তো? এটা কি হয়ে গেছে? বিকৃত হয়ে এর দিকে ছুটে গেছে। একটু ইয়ে করে দিবে, ঠিক আছে, একটু ছুটে গেছে। এর মানে এটা হচ্ছে অ্যানায়ন, হচ্ছে ক্যাটায়ন। এমন ক্যাটায়ন দ্বারা অ্যানায়ন যে গোল্লা ছিল ও কি হয়ে গেছে বলতো? বিকৃত হয়ে গেছে। ওর একটা সাইডকে ও কি করছে বলতো? টান দিছে। ঠিক আছে, এর ফলে ও কি হয়েছে বলতো? ওই জায়গায় একটু ডিফিউজ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো? ক্যাটায়ন দ্বারা এনে বলছে হচ্ছে যখন কোনো ক্যাটায়ন একটি অ্যানের খুব নিকটে, তখন ক্যাটায়নের নিউক্লিয়াস তথা ধনাত্মক চার্জ অ্যানায়নের ইলেকট্রন ব্যাগকে নিজের দিকে আকর্ষণ করে।
ঠিক আছে, নিজে থেকে। একই সাথে ক্যাটায়নটি অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণের ফলে অ্যানায়নের নিউক্লিয়াস পরস্পরকে বিকর্ষণ করে, বাট এর প্লাসটা কি করবে, এই ইলেকট্রনকে আকর্ষণ করে। অ্যানায়নের ইলেকট্রন বেগ ক্যাটায়নের দিকে সরে আসে, এই কথাটা বলতে হবে। একে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি, ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি অথবা পোলার আয়ন বলে। পোলার আয়ন মানে হচ্ছে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি, ঠিক আছে। আর ওইদিকে যেটা ছিল পোলারিটি, এটা হচ্ছে সমযোজী যৌগের মধ্যে, যেমন ধরো HF তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য এর ইলেকট্রন ম্যাগটা, এটা হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, এর দিকে ধাবিত হচ্ছে, ফলে এটা হয়ে যায় ডেল মাইনাস, এটা হয়ে যায় ডেল প্লাস, দুইটা পোল ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ডাইপোল, যেহেতু দুইটা পোল ক্রিয়েট হয়েছে, দুইটা মেরু ক্রিয়েট হয়েছে। আর এই ঘটনাকে বলা হচ্ছে পোলারিটি। আশা করি বুঝতে পারছো, পোলার আয়ন আর পোলারিটি, ঠিক আছে। এটা আর এলোমেলো করবা না। ঠিক আছে, ইলের পোলার সমযোজী। এরপর হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। এটার জন্য পড়ছিলাম ফাজানের নিয়ম, আসবে পরীক্ষায়। ফাজানের নিয়ম কি, ঠিক আছে, ফাজানের নিয়ম কি যদি আসে খ নাম্বার কোয়েশ্চেনে, তাহলে কি লিখবা, আয়নিক যৌগে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলার আয়ন পরিমাণ কয়েকটি সত্য, যেমন আয়নের চার্জ, আয়নের ইত্যাদির দ্বারা নির্ধারিত। এই সত্যকে ফাজানের পোলার আয়ন নিয়ম বলে। এই সত্যগুলো হলো, ভূমিকা লিখবে না, এই সত্যগুলো হলো ক্যাটায়নের উচ্চ চার্জ যত বেশি হবে, পোলার আয়ন তত বেশি হবে, যৌগ বেশি সমযোজী হবে। অ্যানায়নের ক্যাটায়নের আকার ক্ষুদ্র আকার, এটা চার্জ লিখছে, তুমি লিখবে হচ্ছে ক্যাটায়নের আকার ক্ষুদ্র আকার। ক্যাটায়ন আকার ক্ষুদ্র আকার হলে পোলারায়ন বেশি। অ্যানায়নের আকার 2 লিখবে বৃহৎ আকার, যত বেশি হবে পোলারায়ন বেশি হবে, যৌগ সমযোজী হবে। ক্যাটায়ন ও অ্যানায়নের উচ্চ চার্জের পরিমাণ যত বেশি হবে, পোলারায়ন তত বেশি হবে, যৌগ বেশি কোভ্যালেন্ট হবে। যেসব ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে, এটা কি লিখছে, NS2 NP6, এটা একটু ভুল লিখছে, এটা একটু কেটে দাও, এটা লিখতে একটু টাইপিং মিস্টেক হয়েছে। এটা হবে কি NS2 NP6, আর এটা হবে ND1 - 10, এটা হবে কি N-1 D10, ঠিক আছে। N-1 D10 ইলেকট্রন বিন্যাস থাকে, এর মানে সুডো নোবেল গ্যাস কনফিগারেশন থাকে, তাদের বিকৃতি বা পোলারায়ন বেশি ঘটে। এই লাইনটা একটু এখানে একটু ভুল লিখছে, ঠিক আছে, এই ডিটা লিখতে গিয়ে একটু ভুল লিখছে। এটা হবে কি N-1 D10, 10, এখানে 18টা ইলেকট্রন, একটা দুইটা, এখানে 6টা 8টা 8 10 16টা, ঠিক আছে। তো এখানে নিয়মগুলোর ব্যাখ্যা করেছে। এখানে গলনাঙ্কের ক্রম আমরা দেখছিলাম, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা চার্জ বেশি হলে এটা কি হবে বলো তো, মোর কোভ্যালেন্ট হবে। কোভ্যালেন্ট হলে ওর কি হবে, গলনাঙ্কটা কম হবে। এর গলনাঙ্ক দেখো 190, এটা সোজা হয় না কেন, 190, এটা আর হবে না। এটা কত 714, এটা হচ্ছে কত 801। এই 801টা খালি মেডিকেলের জন্য পড়বে, এটা আসতে পারে। আর ক্রমটা হচ্ছে তোমার মান মনে রাখা লাগবে না, এটা এমনি দিছে, ঠিক আছে, এটা এমনি দিছে। তো এখানে দেখো তো আরেকটু উদাহরণ দিছে, FeCl2 আর হচ্ছে FeCl3। তো FeCl3 যখন ওর হচ্ছে চার্জ বেশি, একটা তো আয়রন 2+ আর একটা 3+, ফলে এর গলনাঙ্ক কি হবে, কম হবে। জানি নি অ্যানায়নের চার্জের সাথে সাথে এই যে নাইট্রাইট, এটা বলে দিছে ক্যালসিয়াম ফ্লুরাইড অপেক্ষা ক্যালসিয়াম অক্সাইড অধিক সমযোজী। ক্যাটায়ন ফিক্সড, অ্যানায়নের মধ্যে কি হবে বলতো, F- এর চেয়ে। তো এই জিনিসটা পড়ে নিবা বইয়ের মধ্যে, 341 পেজ পড়বা, 342 পেজ জাস্ট পড়বা। গলনাঙ্ক বৃদ্ধি বা হ্রাসের ক্রম এভাবে দিয়ে দিবে। তাহলে এর হচ্ছে কি আকার বড়, ক্যাটায়নের আকার বড় হইলে লাভ নেই। অ্যানায়নের আকার যার বড় হবে ও তত কি হবে, সমযোজী হবে। সমযোজী হলে ওর গলনাঙ্ক কি হবে, কম হবে, ঠিক আছে। আর এর যেহেতু কি ক্যাটায়নের আকার ক্ষুদ্রাকার মানে সমযোজী, এর মানে গলনাঙ্ক কম, বুঝতে পারছো মনে হয়। তো এগুলো পড়ে নিবে আর কি এগুলো। তো এরপর হচ্ছে ওই যে কপার ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড, এটা আসে পোলারের থার্ড নিয়মটা, এটা একটু স্টার দিয়ে রাখো। থার্ড নিয়ম দিয়ে স্যারের বইয়ে থার্ড নিয়ম দিয়ে দেখেছে, আমার কাছে থার্ড না, আমার কাছে নিয়ম ছিল হচ্ছে 4 নাম্বারটা, আমি যেহেতু বাক করে লিখছি। একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে কপার ক্লোরাইড, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে কি বলতো, কপার ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড এবং কপার ক্লোরাইডের গলনাঙ্কের ক্রম আসবে। সোডিয়াম এর মধ্যে দুইটাই হচ্ছে ক্লোরাইড, ক্যাটায়নের মধ্যে একটা হচ্ছে Na+ আর একটা হচ্ছে কপার প্লাস। এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে কি থাকে বলতো, 1s2 2s2 2p6, নিষ্ক্রিয় গ্যাসের মতো। আর এর ইলেকট্রন বিন্যাসটা কি থাকে, এই যে দেখো এখানে ঠিক করে লিখছে, ওই যে দেখো NS2 NP6, এটা কিন্তু এখানে ঠিক লিখছে, ওই জায়গায় লিখতে ভুল লিখছে। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস আমরা দেখো তো কি আছে, 1s2 2s2 2p6 3s2 3p6, এটা কি হয়ে গেল বলো তো, এটা কি 3sp2, এটা হচ্ছে কি 3d10 না, N-1 তো দরকার না। N হচ্ছে আসলে বুঝেছিলাম হচ্ছে বাইরের শেলের চেয়ে একটা কম ডি আর কি, বাইরের শেলের চেয়ে ধরো এটা 4s ছিল, তো 4s থেকে কমে এটা কি আসছে, ডি আসছে। এমনিতে তো এটা কি হয়ে যাচ্ছে ND10,
তাই না, ND10 হয়ে যাচ্ছে। আসলে তো কি হচ্ছে ND10 এই ধরনের, এটার ইলেকট্রন বিন্যাস দিবে, এটার ইলেকট্রন বিন্যাস দিবে তুমি এই কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য। এর ইলেকট্রন বিন্যাসে বাইরের শেলে দেখা যাচ্ছে 18টি ইলেকট্রন, এর ক্ষেত্রে 8টি ইলেকট্রন, এটাকে বলা হয় নোবেল গ্যাস কনফিগারেশন, এটাকে বলা হয় সুডো নোবেল গ্যাস কনফিগারেশন। যদি 18টি ইলেকট্রন থাকে তখন এর পোলার আয়ন ক্ষমতা বেশি হয়, ফলে যৌগটা কি হবে, সমযোজী হবে, ফলে গলনাঙ্ক কম হবে। ঠিক আছে, গলনাঙ্ক কম হবে, বুঝতে পারছো মনে হয়। এই যে দেখো এর গলনাঙ্ক হচ্ছে কম, 400 কত এত, এটা মান মনে রাখা। আর এটা হচ্ছে 801, 801টা লাগে সোডিয়াম ক্লোরাইড, কারণ এটা বইয়ের মধ্যে অ্যাটলিস্ট 8-10 জায়গায় বলছে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801, সোডিয়াম ক্লোরাইড তড়িৎ রসায়নে বলছে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801। ঠিক আছে, তড়িৎ রসায়নটা কিন্তু তোমাদের ভালোভাবে শেষ করা হয়েছে, ওইটাও কিন্তু একটু দেখে নিও, ক্লাসগুলো কেউ করে না থাকলে করে নিও। তোমার হচ্ছে কোনো ম্যাথ বা কোনো ইস্যু থাকলে এটা ডিসকাশন গ্রুপে জানাবা, যদি অ্যান্সার না পাও আমাকে ট্যাগ করে দিও। তো একটু দেখো পোলারিটি ও পোলারাইনের মধ্যে পার্থক্য, এটাও খ নাম্বার কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে। পোলারিটির সংজ্ঞা এখানে, যে পোলারিটি হচ্ছে সমযোজী যৌগের মধ্যে তড়িৎচঞ্চলতার পার্থক্যের জন্য বোল সৃষ্টি। তাহলে পোলার আয়ন কি, এটা বলতে হবে। পোলার আয়ন হচ্ছে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন ম্যাগের বিকৃতি। ঠিক আছে, দুইটা হচ্ছে দুই জিনিস, সম্পূর্ণ দুই জিনিস, বিষয় বুঝতে পারছো তো? এটা হচ্ছে আপনি দেখে নিও আর কি। তো এবার দেখো তো এখানে যে কোয়েশ্চেনগুলো আছে, কি জানি বলে, শিক্ষার্থীর কাজ। এটা বলছে সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা এর গলনাঙ্ক কম কেন? এর কারণ এর ইলেকট্রন বিন্যাসে বাইরের শেলে Na প্লাস ইলেকট্রন বিন্যাস দিবে, কপার প্লাস ইলেকট্রন বিন্যাস দিবে। Anion বলবো হচ্ছে দুইটাতে ফিক্স, Cl মাইনাস। এতে বাইরে 8টা ইলেকট্রন, এটা বাইরে 18টা ইলেকট্রন। এই নোবেল গ্যাস কনফিগারেশন, সুডো নোবেল গ্যাস কনফিগারেশন। ফাজানের নীতি অনুযায়ী সুডো নোবেল গ্যাস কনফিগারেশন বাইরে যদি 18টা ইলেকট্রন থাকে, ওর পোলার আয়ন ক্ষমতা বেশি, ফলে সমযোজী বৈশিষ্ট্য বেশি। আশা করি বুঝতে পারছো। ক্যালসিয়াম ক্লোরাইড ও অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটির পানিতে অধিক দ্রবণীয় এবং কেন? তুমি আগে বলো কোনটা বেশি সমযোজী। এটা হচ্ছে 2+, এটা হচ্ছে 3+, দুইটাতে Cl মাইনাস। তাহলে চার্জ যদি বেশি হয় তখন এটা কি হবে বলো তো, বেশি মোর কোএফিসিয়েন্ট হবে, তাই না? মোর কোএফিসিয়েন্ট হবে, এর মানে এর দ্রাব্যতা কম। ঠিক আছে, এর দ্রাব্যতা কম ক্যালসিয়াম ক্লোরাইডের বেশি। FeCl2 ও FeCl3 দ্রবণের কোনটি গলনাঙ্ক কম হবে এবং কেন? ঠিক আছে, তাহলে এটা তো হচ্ছে 2+, এটা তো হচ্ছে 3+, এটা হচ্ছে মোস্ট কোএফিসিয়েন্ট, তাহলে সমযোজী মানে এর গলনাঙ্ক কম হবে। এর বিয়োজন তাপমাত্রার ক্রম কিরূপ হবে এবং কেন তা ব্যাখ্যা করো। তাহলে এর মধ্যে বিয়োজন তাপমাত্রার ক্রম হবে হচ্ছে ক্যাটায়নের আকার, ক্ষুদ্র আকার, এটা সমযোজী, তাহলে ওর বিয়োজন মাত্রা কম হবে। সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয়, সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয়। তাহলে ব্যাখ্যা করো। তাহলে এটা হচ্ছে ব্যাখ্যা করতে গেলে সিলভার প্লাস, তাহলে এই দুইজনের আকারের মধ্যে এর আকার বড়, এর আকার বড় হওয়ায় এটা কি হবে, এর আকার বৃহৎ আকার, ফাজার নিয়ম অনুযায়ী এটা কি হবে, আশা করি পারবা। সিলভার ক্লোরাইড হচ্ছে এটা কি হবে, ফাজার নিয়ম অনুযায়ী মোর কোএফিসিয়েন্ট হবে। কোএফিসিয়েন্ট হলো এটা কি হবে, সমযোজী পানিতে অদ্রবণীয়, আর এটা হচ্ছে দ্রবণীয়। এটা সাদা, এটা হলুদ, এটা জিজ্ঞেস করছে। তাহলে এটা হচ্ছে কি বলতো, বেশি সমযোজী। এটা সাদা, এটা হচ্ছে হলুদ, আশা করি পারবা। ক্যাটায়ন ফিক্সড, অ্যানায়নের আকার নিয়ে কোয়েশ্চেন, তাহলে এগুলা পড়ে ফেলবা। শিক্ষার্থীর কাছে এই 6টা খ নাম্বারের কোয়েশ্চেন পড়বা। আয়নিক বিবন বা আয়নিক পটেনশিয়াল কি, আমি ওই যে চার্জ ডিভাইড কি, ব্যাসার্ধ। ঠিক আছে, চার্জ ডিভাইড ব্যাসার্ধ দিয়ে এটা পড়বা। এখানে ওই যে তাপমাত্রাটা বলছি না, তাপমাত্রা এটা 100 দেওয়া আছে, এটা 350, এটা 547, 700 এত, এটা তোমাদের বইয়ে যেভাবে দিছে আর কি। ধাতব কার্বনেটের তাপীয় স্থিতি। ঠিক আছে, ধাতব কার্বনেটের তাপীয় স্থিতি। ওকে, বুঝতে পারছো? তাহলে ফাজার নিয়ে আমাদের মোটামুটি ভালো পড়া হয়ে গেল। এবার আমি যেটা পড়ছি এটা হচ্ছে ডি ব্লকের মধ্যে কয়েকটা জিনিস একটু পড়ে নিই। ঠিক আছে, ডি ব্লকে কয়েকটা জিনিস আমি পড়ে নিই। শুরুতে আমি একটা জিনিস একটু কঠিন জিনিসটা পড়ে ফেলি 10 মিনিট টাইম নিয়ে। এটা একটু দেখো তো, কমপ্লেক্স আয়ন। এটা কমপ্লেক্স আয়ন হাইব্রিডাইজেশন কিন্তু তোমাদের লাগে না, কেউ জানতে চাইলে হচ্ছে মানে দেখতে পারো আর কি। বাট একাডেমিকে আমি পড়াইছি, অ্যাডমিশনও আমি পড়াবো, বাট এখন বলবো হচ্ছে এইচএসসিটা হাইব্রিডাইজেশনটা লাগে না। ঠিক আছে, হাইব্রিডাইজেশন নিয়ে পরীক্ষা আসে হচ্ছে রং সৃষ্টি নিয়ে। কমপ্লেক্স আয়ন, কমপ্লেক্স আয়নের একটু বেসিক কিছু বিষয় বলে নিই। তোমরা হচ্ছে এরকম কিছু আয়ন দেখছো, ঠিক আছে, এরকম কিছু আয়ন দেখছো, আমি একটু বলে নিই। এটা হচ্ছে ক্যাটায়নিক আর হচ্ছে অ্যানায়নিক। অ্যানায়নিক এর মানে আমার পুরো আয়নটা যদি পুরো আয়নটা যদি, এই চ্যাপ্টারটা কিন্তু বেশ বড়,
দেখবা। তো একাডেমিক ভালোভাবে করা থাকলে মোটামুটি আমি তোমাদের বিক্রিয়া আবার মোটামুটি যা পড়াইছে আর কি পর্যাবৃত্ত, এগুলো পড়লে অ্যাডমিশনে গিয়ে সুবিধা পাবা। অ্যাটলিস্ট এই পর্যাবৃত্ত হাবিজাবি এগুলো একদম বই ধরে পড়ে, হাইড্রোজেন বন্ড হাবিজাবি এগুলো নিয়ে তোমার মাথা কামানো লাগবে না। তুমি হচ্ছে মাথা কামাবা না হচ্ছে হাইব্রিডাইজেশন বন্ড অ্যাঙ্গেল এগুলো নিয়ে আরেকটু মাথা কামাবা। এরপর হচ্ছে বিক্রিয়া যেগুলো আছে ওগুলো নিয়ে আরেকটু অ্যাডমিশনে গিয়ে মাথা কামাতে পারবা। ঠিক আছে, এরপর কমপ্লেক্স এনার্জি। তো এটা হচ্ছে দেখো তো এরকম। এরপর আমরা পাই হচ্ছে টু প্লাস, অথবা ধরো আমরা পাই হচ্ছে কি কপার 2 প্লাস ইনটু প্লাস এভাবে পাই। এখানে যেমন আমরা পাই হচ্ছে কি মাইনাস, এই থার্ড ব্র্যাকেট না দিয়ে, এটা এমন না যে পাপ করে ফেলছে, এটা না দিয়ে থার্ড এই কি জানি বলে, এটা থার্ড ব্র্যাকেট বলে, এটা না দিয়ে পাপ করে ফেলছে কিছু না, এটা না দিলে কিচ্ছু হবে না। ঠিক আছে, মাইনাস। তো এটা হচ্ছে কি Fe CN6, এটা ধরো দিলাম 4 মাইনাস। এরপরে ধরো দিলাম হচ্ছে কি কপার নিয়ে একটা উদাহরণ দিই। টু মাইনাস, ঠিক আছে, 2 মাইনাস। তো এখানে দেখো এই যৌগগুলো আমরা একটু একটু করে আমরা চোখে কোথাও না কোথাও দেখছি না। ওদের যন্ত্রণাটা 6 করতে দিলাম। ঠিক আছে, একটু দেখো এই যৌগগুলো আমরা একটু একটু করে দেখছি না। এই যৌগটা দেখছি, এই যৌগ মানে কোথাও না কোথাও বই উল্টাই পাল্টাই কোচিংয়ে গেছি, হাবিজাবি মাঝে মধ্যে এসে গেছে চোখের সামনে এরকম কিছু যৌগ। এগুলোকে যেমন আয়ন শনাক্তকরণে আসছে, এর আর হাবি বিভিন্ন জায়গায় ধরো এগুলো এসে গেছে এই ধরনের যৌগ। এগুলোকে আমরা কি বলছি, জটিল যৌগ বলছি। তো এই জটিল যৌগগুলোর মধ্যে এটা হচ্ছে জটিল আয়নের যে পার্টটা আছে, এটা হচ্ছে তোমার প্লাস হতে পারে। ঠিক আছে, এটা তোমার কি হতে পারে, এই পার্টটা পজিটিভ হতে পারে, অথবা এই পার্টটা আমার কি হতে পারে বলো তো, বিক্রিয়ার মধ্যে আসছে, বিক্রিয়ার মধ্যে তোমার আসছে, যেমন টলেন বিকারক এর ভিতরে আসছে, ফেলিং সলিউশন এর ভিতরে আসছে। যাই হোক, তোমার এরকম এই যে ইডিটি এর মধ্যে তোমার কিছু কথা আসছে, ইডিটি এর মধ্যেও মানে বারবার বললাম জটিল যোগের কিছু কথা বিভিন্ন জায়গায় এসে যায় আর কি। তো এরা হচ্ছে কি ক্যাটায়নিকও হতে পারে, এর আয়নটা ক্যাটায়নও হতে পারে এই পার্টটা, অথবা এটা কি হতে পারে অ্যানায়নও হতে পারে জটিল যৌগ। ঠিক আছে, জটিল যৌগটা কি হতে পারে, ক্যাটায়নও হইতে পারে, এটা কি হইতে পারে অ্যানায়নও হতে পারে। এখানে দেখো এখানে ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল, এটার আলোচনাটা কেন হয়, এটা মূলত ডি ব্লকের মধ্যে এরকমের যৌগগুলো দেখা যায়, তাই না, ডি ব্লকের মধ্যে দেখা যায়। তো এখানে একটা মজার বিষয় আছে, এখানে দেখো দুইটা অ্যামোনিয়া আছে, এখানে 6টা পানি আছে, এখানে 4টা অ্যামোনিয়া আছে, এখানে হচ্ছে সিএন আছে 2টা, এখানে সিএন 6টা, এখানে আছে ক্লোরিন 4টা। এগুলোকে বলা হয় লিগ্যান্ড, এগুলোকে বলা হয় লিগ্যান্ড। যেমন আমি একটু দেখাই লিগ্যান্ড, লিগ্যান্ডের সাথে একটু পরিচয় করাই। লিগ্যান্ড হলো কি, লিগ্যান্ড হচ্ছে এরকম কিছু অ্যামোনিয়া, পানি, ঠিক আছে, পানি, এরপর ধরো হচ্ছে তোমার কি সায়ানাইড, কার্বনিল, ঠিক আছে, এরকম এগুলো হচ্ছে কি তোমার লিগ্যান্ড। এরকম আরও আছে, মানে শেষ নাই, সালফেট হতে পারে, সালফেটও নাম। এরপরে হচ্ছে তোমার অনেক কিছু হইতে পারে এখানে, NH2 NH2, এরপর ইডিটিএ, ঠিক আছে, ইডিটিএ এগুলো লিগ্যান্ড হতে পারে, ইডিটিএ। এটা কখনো তোমাদের আঁকাইছে কিনা জানি না, এটা হচ্ছে এরকম। ঠিক আছে, ইথাইলিন ডাইএমিন টেট্রা এসিটেট, টেট্রা এসিটিক অ্যাসিড, এটা যদি আমি ইডিটিএ লিখি তাহলে এটা হবে কি টেট্রা এসিটিক অ্যাসিড, এটা দিব না। আর এটা হচ্ছে এসিটেট আয়ন, ইডিটিএ আমি যেটা আঁকছি এটা হচ্ছে ইডিটিএ 4 মাইনাস, আর ইডিটিএ হচ্ছে কি এটা এইচ। এর মানে দেখো এটা হচ্ছে 2 কার্বনের মূলত, তাহলে ইথাইলিন ডাইএমিন, দুইটা NH2 থাকতো। যদি এটার সাথে তুমি কি লিখতে, এইভাবে লিখতে, তাহলে এটার নাম কি হতো, ইথাইলিন ডাইএমিন হতো, তাই না, এটার নাম হতো কি 2 কার্বন, তাহলে ইথাইলিন, এটা হতো কি 2টা এমিন। এটা এমনি জাস্ট মজার জন্য, ইডিটি কিন্তু সাবদারও খুব পছন্দ। সিকেরুয়েটে গত বছর 6 নম্বরের একটা কোয়েশ্চেন আসছে, একদম বই থেকে হুবহু তুলে দিছে সিকেরুয়েটে, এই বছর না গত বছর বলছি, সিকেরুয়েটে 22-এ
22-এ একটা 6 নম্বরের কোয়েশ্চেন আসছে। সিকেরুয়েটের প্রস্তুতি কিন্তু ভার্সিটি থেকে আলাদা। সিকেরুয়েটে হচ্ছে একটু তুলনামূলক আরও মানে লেন্দি কোয়েশ্চেন, ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন এগুলো আসে। 22-এ 6 মার্কসের কোয়েশ্চেন আসছে, 6 মার্কস এমসিকিউ আসছে ইডিটিএ নিয়ে। তাহলে একটু দেখো তো, এটা জাস্ট আমরা মজার জন্য করতেছি, যেহেতু হঠাৎ লিগান্টের কথা আসছে এটা একটু বলে রাখি। তো এখানে একটু দেখো তো, ইথাইলিন ডাইমিন এ হচ্ছে কি একটা তোমার লিগান্ট, ঠিক আছে, এ হচ্ছে একটা লিগান্ট। তো একটু দেখো তো এই জায়গার মধ্যে যদি হাইড্রোজেনগুলো দুইটাকে তুমি কি করে ফেলো, এখানে কি দিয়ে সরাই ফেলো, ইথানোয়িক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড। সেজন্য এটার নাম হচ্ছে, এই যে দেখো কয়টা অ্যাসিডিক অ্যাসিড, 4টা অ্যাসিডিক অ্যাসিড। তাহলে এটার নাম কি লিখছি, ইথাইলিন, ইতে ইথাইলিন ডাইঅ্যামিন, ডাইঅ্যামিন, ঠিক আছে, টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড একসাথে, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা কি হবে, ইথাইলিন ডাইঅ্যামিন অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, একটু লিখে রাখো এগুলো। লিগান্ড কি, মানে এগুলো হচ্ছে লিগান্ড, এমনি এমনি চেহারা দেখাচ্ছে কিছু, হ্যালোজেনগুলা, হ্যালাইটগুলা, ঠিক আছে, হ্যালাইটগুলা এগুলো হচ্ছে লিগান্ড, মানে চেহারা দেখাচ্ছে এগুলো কি। লিগান্ড কি আমি একটু বলে দিই, এটুকু লিখছো মনে হয়, আরো কয়েক সেকেন্ড টাইম দেখি তোমরা আসো কিনা। ওকে, একটু দেখো এই যোগটা দেখো তো, এর মধ্যে কি হয়, সিলভার প্লাস আছে, এর মধ্যে এসে দুইটা অ্যামোনিয়া ওই যে কি করে দুই দিক থেকে কাহিনী করতেছে, এই যে দেখো এরপর ধরো এটা সিলভার প্লাস আছে, দুইটা সায়ানাইড এসে দুই দিক থেকে কাহিনী করতেছে। এরপর ধরো এখানে কি আছে, কপার 2+ আছে, এখানের মধ্যে ধরো কি হচ্ছে, তোমাদের এখানে একটা মুখস্থ কোয়েশ্চেন বলে দিই, যদি এটা হচ্ছে জাস্ট মুখস্থ, যদি কখনো কোথাও দিয়ে দেয় আর কি, এটা এই বছর বুয়েটেও আসছে মনে হয়। যদি এটার হাইব্রিডাইজেশন আসে এটা কি দিবে, sp2d, যদি এটার হাইব্রিডাইজেশন আসে তাহলে এটা কি দিবে, sp2d। এগুলো নিয়ে এমনি একাডেমিক বলে অ্যাডমিশনে কথাবার্তা বলি, আপাতত দরকার নেই, sp2d হাইব্রিডাইজেশন। তো এরপর ধরো জিঙ্ক 2+, এর পাশে 4টা এসে ওরা কাহিনী করে দিচ্ছে, দেখো চারটা সে ওরা কাহিনী করে দিচ্ছে। এরপর দেখো Fe2+, এর পাশে 6টা এসে ওরা কি করে দিচ্ছে বলতো, কাহিনী করতেছে, এই যে দেখো। তো এইটাকে বলা হয় হচ্ছে, আমি আরো একটা উদাহরণ দিই, ঠিক আছে, এই যে দেখো এর পাশে হচ্ছে দুইজন এসে এরা কি করতেছে, কাহিনী করতেছে, এর মানে হচ্ছে এখানে বন্ধন করছে, এটা কোন বন্ধন, সন্নিবেশ বন্ধন, ঠিক আছে, সন্নিবেশ বন্ধন করছে। তো কেমিস্টরা এটা এমনি মানে বুকিস না, কিছু কেমিস্ট মজা করে এটার নাম দেয় হচ্ছে, এটার নাম হচ্ছে কিসিং নাম্বার, ঠিক আছে। এখানে দুইজন এসে ওরে দেখো তো দুই পাশ থেকে কিস করতেছে, এরেও করতেছে কয়জন, দুইজন, এরে করতেছে কয়জন, 4জন, এরে করতেছে কয়জন, 4জন, এরে করতেছে 6জন, ঠিক আছে, 4জন এমনি পাশে আর দুইজন উপরে নিচে, এই যে দেখো 4জন, এখানে হচ্ছে কি উপর নিচে দুইজন, এর মানে 6জন। তো এটাকে বলা হয় সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধন দেখো, ডি ব্লক মৌলের সাথে সন্নিবেশ বন্ধনে যে যে যৌগ, অণু বা আয়ন যুক্ত হয়, যৌগ হইতে পারে,
হ্যালোজেন হইতে পারে, আয়ন হইতে পারে, যা খুশি হাবিজাবি যারা যুক্ত হয়, যৌগ অণু আয়ন যা যুক্ত হয় এদেরকে বলা হয় লিগান্ড। ঠিক আছে, এদেরকে বলা হয় লিগ্যান্ড। এই যে দেখো লিগান্ড লিগান্ড লিগান্ড। ঠিক আছে, তাহলে এখানে লিগান্ড কে বলতো NH3। এখানে লিগান্ড কয়টা বলতো দুইটা। সন্নিবেশ সংখ্যা কয়টা দুইটা, সন্নিবেশ বন্ধন হয়েছে, সন্নিবেশ সংখ্যা এখানে এটা বলা হয় সন্নিবেশ সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে, সন্নিবেশ সংখ্যা। তাহলে লিগান্ড কি যদি আসে তাহলে এটার উত্তর কি হবে, জটিল যৌগ বা জটিল আয়নে কেন্দ্রীয় পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধনে যারা যুক্ত হয় তাদেরকে লিগান্ড বলে। আমরা এখানে থামবো না বোর্ড পরীক্ষায়, এরপর আমি উদাহরণ এটা দিয়ে বলবো হচ্ছে এই যৌগে NH3 হলো লিগান্ড একে এক। ঠিক আছে, তাহলে আমি উত্তরটা কি বলতেছি, লিগান্ড কি একটু দেখো তো, লিগান্ড কি এটার উত্তরটা আমি কি দিচ্ছি এখানে। লিগান্ড আমি এমনি চেহারা দেখাইছিলাম। তো লিগান্ড হচ্ছে জটিল যৌগ বা জটিল আয়নে কেন্দ্রীয় পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধনে যে যৌগ অণু বা আয়ন যুক্ত হয় তাদেরকে লিগান্ড বলে। আমি একটু লিগান্ডের সংজ্ঞাটা ক নম্বর কোয়েশ্চেন আসলে কিভাবে লিখবো একটু দিয়ে দিই। লিগান্ড কি, অ্যান্সার জটিল যৌগ বা জটিল আয়নে। একটু লিখে রাখো তো আমার সাথে, না হয় বোর্ড পরীক্ষায় পারবা না। জটিল যৌগ বা জটিল আয়নে, ঠিক আছে, জটিল যৌগ বা জটিল আয়নে কি বলে তোমার কেন্দ্রীয় পরমাণুর সাথে সাথে যে অণু পরমাণু বা আয়ন যুক্ত হয় তাকে লিগ্যান্ড বলে। যেমন এটা দিও না, এটা বন্ড হিসেবে কাউন্ট করি। যেমন এত যৌগে NH3 লিগ্যান্ড। তীরচিহ্ন দিও, এটা যেহেতু সন্নিবেশ বন্ধন কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, বা কোঅর্ডিনেট বন্ড, ইংলিশ ভার্সন যারা আছে এটাকে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বলে। ঠিক আছে, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। আর লিগ্যান্ড তো লিগ্যান্ডই। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার আরেকটা কোয়েশ্চেন আসে, এটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা কি। এটা ক নাম্বার কোয়েশ্চেনে লিখে দেয় সন্নিবেশ সংখ্যা কি। তাহলে জটিল যৌগ বা জটিল আয়নে লিগ্যান্ড কেন্দ্রীয় পরমাণুর সাথে যে কয়টি ইলেকট্রন শেয়ারের মধ্যে সন্নিবেশ বন্ধন, এটার মানে হচ্ছে তোমার ওর এক্সট্রা ইলেকট্রন লোন পেয়ার থাকবে অথবা কি থাকবে, ঋণাত্মক চার্জে চালিত থাকতে হবে। ও যদি কাউরে একাই দুইটা দেয় এর মানে এটা কি বলে তোমার একপাক্ষিক, মানে তোমরা অনেক সময় করো না দুইজন মিলে দুইজনে শেয়ার করে কাহিনী করতেছো, আবার এখানে কাহিনীটা কে করে দিচ্ছে বলতো, এর কোনো কি নাই, এ হচ্ছে শেয়ার করার কিছু নাই, এর হচ্ছে কিছু নাই প্লাস বিষয়বস্তু, এর হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন কিছু নেই শেয়ার করা। তুমি কি করলা বলো তো, একা এক পাক্ষিক, এই যে দেখো এ গিয়ে কি করছে দুইটা ইলেকট্রন শেয়ার করছে, এর মানে এটা কি হয়েছে বলো তো সন্নিবেশ সমযোজী। ঠিক আছে, ও হচ্ছে সন্নিবেশ বন্ধন করছে তীর চিহ্ন দিয়ে, এর মানে ও নিজের দুইটা, এর মানে এটা করার জন্য ইলেকট্রন এইটা আর দিবে না, এর নিজেই হবে দিবে। ঠিক আছে, নিজেই হচ্ছে দুইটা শেয়ার করবে, এখানে দুইটা শেয়ার করবে, এই কি করবে নিজে। তাইলে এর ইদার লোন পেয়ার থাকতে হবে বা কি থাকতে হবে নেগেটিভ চার্জে চার্জ দিতে, এর মানে ওর হচ্ছে এক্সট্রা ইলেকট্রন থাকতে হবে। ঠিক আছে, লিগ্যান্ডের অবশ্যই কি থাকতে হবে, এক্সট্রা টাকা থাকতে হবে, এক্সট্রা ইলেকট্রন থাকতে হবে। আশা করি বুঝতে পারছো। তো বললাম হচ্ছে সন্নিবেশ সংখ্যা কি, এই কোয়েশ্চেনটাও পরীক্ষা দিয়ে দেয়, সন্নিবেশ সংখ্যা কি এটা পরীক্ষায় দিয়ে দেয় সন্নিবেশ সংখ্যা। তাহলে এই কোয়েশ্চেনটা ইদার আসবে হচ্ছে লিগ্যান্ড কি অথবা আসবে হচ্ছে সন্নিবেশ সংখ্যা কি। যেমন এই যৌগের সন্নিবেশ সংখ্যা কি, ইংলিশ হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, ডিফাইন নাম্বার নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা কি, সন্নিবেশ সংখ্যা হচ্ছে তোমার
ও যে কয়টা ইলেকট্রন শেয়ারের মধ্যে লোন পেয়ার শেয়ারের মাধ্যমে বন্ধন করছে ওটাকে বলা হয় সন্নিবেশ সংখ্যা। জটিল যৌগ বা জটিল আয়নে লিগ্যান্ড যে কয়টি মুক্তজোড় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সন্নিবেশ বন্ধন করে ওইটাকে কি বলা হয় বলো তো? সন্নিবেশ সংখ্যা। আশা করি বুঝতে পারছো, এটা নিজেরা পারবা। ঠিক আছে, সন্নিবেশ সংখ্যা মানে কি? সন্নিবেশ সংখ্যা হচ্ছে ও যে কয়টা, যেমন এখানে হচ্ছে 2, এখানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে কত? 2। সিও মানে হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 2, সংক্ষেপে লিখলাম কোঅর্ডিনেশন নাম্বার। এরপর ধরো এটা, এতে সন্নিবেশ সংখ্যা হচ্ছে কত? 4। তাহলে এখানে হচ্ছে লিগ্যান্ড যে কয়টা সন্নিবেশ বন্ধন করছো এটাকে আমরা বলছি সন্নিবেশ সংখ্যা। আশা করি পারবা, বেজাল নেই। এবার আমরা আসি ওর একটা বিষয় একটু বলি। তোমরা ডিজেনারেট অরবিটাল নামে গুণগত রসায়নে একটা শব্দ শুনে থাকবা, আর না হয় অ্যাডমিশনে গিয়েও শুনবা। আমি একটু বলে রাখি, ডিজেনারেট অরবিটাল, বা আমি কোথাও মনে হয় বলছি, এটাও হইতে পারে, আমি তোমাদের এই চ্যাপ্টারে বলছি কিনা আমি জানি না। ডিজেনারেট এটা গুণগত রসায়নে মূলত এই শব্দটা আসে আর কি, বেশি আসে। এখানে আবার আসে, এখানেও আসবে। মানে বললাম গুণগত রসায়নে ফার্স্ট টাইম শুনবে, এরপর এখানে সেকেন্ড টাইম শুনবে। ডিজেনারেট অরবিটাল, ডিজেনারেট অরবিটাল। ডিজেনারেটের বাংলা হচ্ছে কি? সমশক্তি সম্পন্ন অরবিটাল। সম্পন্ন অরবিটাল। আমি যে কোয়েশ্চেনটা অ্যান্সার করতে যাচ্ছি এখন, যে সিকিউটা সমশক্তি সম্পন্ন অরবিটাল, ওইটাতে এই শব্দগুলো লাগবে। ঠিক আছে, সমশক্তি সম্পন্ন অরবিটাল কি? যেমন 3টা পি। ঠিক আছে, যখন কি হয় বলো তো? অরবিটালগুলোর শক্তি সমান, তখন ওইটারে কি বলে? তোমার ওই যে সমশক্তি সম্পন্ন। যেমন ধরো কি, এটা তো বেশি এঁকে ফেলছে। ঠিক আছে, এটা ধরো কি? ডি আঁকলাম। আবার পিএক্স, পিওয়াই, পিজেড। ঠিক আছে, যেমন সমশক্তি সম্পন্ন অরবিটাল কি হতে পারে? এটাও কিন্তু সমশক্তি সম্পন্ন অরবিটাল। তো এটা একটু কঠিন কনসেপ্ট, আমার মনে হয় একটু ঠান্ডা মাথায় বুঝবা। ঠিক আছে, একটু কঠিন লাগতে বিরক্ত হবে না, এটা আশা করি বুঝে যাবে। এটা একদম ইজি জিনিস। আমি একদম সিকিউটা কীভাবে লিখবো ওইটাও দেখাই দিব, তো তোমার প্যারা নেওয়ার কিছু নেই। তো 3টা পি এর শক্তি যখন পিএক্স, পিওয়াই, পিজেড, 3টা জিনিসই দেখতে একই ধরে নেয়, এগুলো 3টা কি শক্তি বলো তো? সমান। এদেরকে কি বলা হয়? সমশক্তি সম্পন্ন অরবিটাল। যেমন ডি এর ক্ষেত্রে কি আছে? ডি এক্স ওয়াই। এরপর ধরো কি? ডি ওয়াই জেড। এরপর ধরো কি? ডি জেড এক্স। এরপর কি? ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর কি হয় বলো তো? ডি জেড স্কোয়ার। ঠিক আছে, ডি জেড স্কোয়ার। এগুলো 5টার হচ্ছে শক্তি সমান, এগুলোকে কি বলা হচ্ছে? সমশক্তি সম্পন্ন। কারো শক্তি কম বেশি না, এগুলো ধরে নেওয়া হচ্ছে কি বলতো? সমশক্তি সম্পন্ন, এর মানে ডিজেনারেট অবস্থা। তাহলে এগুলো কি বলতো? ডিজেনারেট অবস্থা। 5টা ডি অরবিটালে তোমাদের আমি চিত্র আঁকাইছিলাম। এই 5টা ডি অরবিটালে তোমাদের আমি চিত্র আঁকাইছিলাম। এটা হচ্ছে ডি অরবিটাল, একটু দেখো বিষয়টা। আমি কথা যেগুলো বলতেছি এগুলো তোমার সিকিউ লিখতে বাংলা রচনা যেরকম লিখছো এরকম করে কাজ দিবে, মানে এগুলো নিয়ে তুমি ডি অরবিটাল আইকাটাকে উড়ে ফেলতে পারবে এখানে। তো একটু দেখো তো, কারণ এটা কনসেপ্টটা এরকম, কেন যৌগটা বর্ণযুক্ত হচ্ছে, এই যে দেখো। তাহলে সমশক্তি সম্পন্ন এগুলা, এই 3টা আঁকলাম, আর 2টা আমি ইচ্ছাকৃতভাবে আলাদা করে আঁকতেছি। আবার রাখতেছি, এটা কিন্তু ডিউ রিটেনেও আসছে এই ইকুয়েশন আগে। তাহলে ডি এক্স ওয়াই, আমি একদিকে দিলাম এক্স, এদিকে দিলাম ওয়াই। এক্স ওয়াই যেটা, এটা হচ্ছে কিসে থাকবে? এগুলোকে আমরা কি বলি? লোভ বলি। ঠিক আছে, এগুলোকে আমরা বলি হচ্ছে লোভ, পাপড়ির মতো যেগুলো দিচ্ছি, LOVE, লোভ। ঠিক আছে, এগুলোরে বলছি আমরা লোভ, যেখানে ইলেকট্রন ঘনত্ব আছে। যাই হোক, তো এখানে দেখো তো এক্স আর ওয়াই এর মাঝে আছে, তাহলে এটাকে কি বলবো আমরা? ডি এক্স ওয়াই। ওয়াই জেড, আমি ধরো এটারে ওয়াই দিলাম, এটারে দিলাম হচ্ছে কি জেড, তাহলে এই দুইজনের এক্সেসের মাঝে আছে। ওইগুলো কয়দিন আগে ইঞ্জিনিয়ারিং বেজও পড়াইছে, এগুলো সব জায়গায় পড়াই, এগুলো মানে একদম কমন জিনিস। তো এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স, এত এর মধ্যে আছে। তাহলে এটা হচ্ছে কি ওয়াই জেড, আমি জাস্ট এক্সিসের নাম চেঞ্জ করে দিয়েছি, তাহলে এটা হয়ে গেল ডি ওয়াই জেড। এখানে জেড আর এক্স, আমি একদম জেড এক্সিস আঁকিনি, বুদ্ধি করে করলাম কি এই নামটা চেঞ্জ করে দিই।
ঠিক আছে, কারণ আমি ওইদিকে চিত্র দেখাচ্ছি, সমস্যা কি, আমি এক্সিস চেঞ্জ করে এক্সিসের নাম চেঞ্জ করে দিই। অনেকে চিন্তা করছে আরে জেড এক্সিস তো এইদিকে, আরেক গাদা, আমি তো জেড এক্সিসটা এইদিকে আঁকছি, নাম লিখে দিছি। একটু দেখো তো, এবার দেখো এখানে কি হবে, আমি দিলাম হচ্ছে এক্স ওয়াই, এখানে কিন্তু এক্সিসের উপর, এতক্ষণ ছিল হচ্ছে এক্সিসে না, ঠিক আছে, বাট এখন আমি কি আঁকলাম, এক্সিসের উপর আঁকছি, কিন্তু এই পাপড়ি দুইটা আঁকছি এক্স এক্সিসের উপর, তাই না? এই পাপড়ি দুইটা আমি কই আঁকলাম দেখো তো, এক্স এক্সিসের উপর। আর দুইটা পাপড়ি, যেগুলোর পাপড়ি বলতেছে এগুলো হচ্ছে কি বলে, লোব, টেকনিক্যাল নাম হচ্ছে কি লোব, তোমাদের বোঝানোর জন্য আমরা পাপড়ি বললাম। এই যে দেখো এগুলো কিসে আছে, ওয়াই এক্সিসের উপর। এটার নাম কি, এটার নাম হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর এখানে আমি জেড এক্সিস দিয়ে এটাকে লিখলাম হচ্ছে কি, দেখো ডি জেড স্কোয়ার, এটার আমি কি লিখলাম বলো তো, ডি জেড স্কোয়ার লিখছি, ঠিক আছে। তো এখন এই তিনটাকে এক শ্রেণীতে লিখছে, এই তিনটাকে আরেক শ্রেণীতে লিখলাম কেন, ঠিক আছে, এই তিনটাকে এক শ্রেণী, একটু একটু দাঁড়াও। দেখো এই তিনটা হচ্ছে একরকম, এই তিনটা হচ্ছে এক্সিস বরাবর অরবিটাল আছে, ঠিক আছে, এক্সিস বরাবর অরবিটাল আছে। তাহলে এই তিনটা হচ্ছে একরকম, এই তিনটা হয়ে যায় আরেক রকম। দেখো সমশক্তি সম্পন্ন, এখন পর্যন্ত সমশক্তি সম্পন্ন, কিন্তু এই অরবিটালগুলো যদি তুমি আকৃতি দেখতে চাও, এগুলো এক্সিসে আছে, এগুলো হচ্ছে কিসে আছে, এক্সিসে, এক্সিস বরাবর বিস্তৃত, এক্সিস বরাবর, তাই না? এটাও কিসে আছে বলো তো, এক্সিসে বরাবর আছে। এগুলোতে কিন্তু এক্সিস বরাবর নেই, এগুলোতে এক্সিস বরাবর নেই, ঠিক আছে। দেখো ফলে যখন লিগ্যান্ড আসে এর দিকে, একটু দেখো লিগ্যান্ড যখন আসে, এটা হচ্ছে ডি অরবিটাল আমার, একটু আগে দেখাও, দেখো জিনিসটা কি, 2 ডি এর মধ্যে ভাগ কয়টা আছে, 5টা, কারণ যেহেতু আমরা বলছি কমপ্লেক্স। অনেকে বলবো পি নিয়ে কেন বলছেন না, আরে পি নিয়ে কেন বলবো, এটা হচ্ছে ডি ব্লকের মধ্যে আমরা কমপ্লেক্স পড়তেছি, তাহলে ডি ব্লক নিয়ে বলতেছি, ঠিক আছে। তাহলে একটু দেখো তো, যখন হচ্ছে লিগ্যান্ডগুলো এদিকে ধরো ছুটে আসতেছে, লিগ্যান্ডগুলো এদিকে ছুটে আসতেছে, ধরো এর কিস করার জন্য, ইলেকট্রন দেওয়ার জন্য এর ধরো ছুটে আসতেছে, তখন হয় কি, এক্সিস বরাবর যখন আসে, এক্সিস বরাবর যেগুলো আছে, যে দুইটা আছে, ওগুলো একটু বেশি বিকশিত হয়। মানে এক্সিসে যে ডি অরবিটাল আছে, ডি অরবিটাল কিন্তু 2 রকমের, তাহলে তুমি খাতায় লিখবে ডি অরবিটাল হচ্ছে 2 রকমের, এগুলো আছে এক্সিস বরাবর, আর এগুলো কিন্তু এক্সিস বরাবর নেই, ঠিক আছে, দুইটা সেট এক্সিস বরাবর। এটা সবগুলো সমশক্তি সম্পন্ন ছিল এতক্ষণ, সমশক্তি সম্পন্ন, কিন্তু ওদের সাথে যখন কাহিনী করতে আসে, তখন এক্সিস বরাবর যেগুলো আছে এগুলো বেশি বিকশিত হয়, ফলে একটা ঘটনা ঘটে, ঠিক আছে। এটা হচ্ছে একদম খুবই খুবই ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিস বুঝে না। এরা এতক্ষণ ছিল দুইজনের শক্তি সমান, মানে 5 জনের শক্তি সমান, কিন্তু এখন এক্সিস বরাবর যেগুলো, এগুলো হচ্ছে কি হয়ে যায়, বেশি বিকশিত হয়। এক্সিস বরাবর যেগুলো ছিল ওগুলারে হচ্ছে এই যে দেখো একদম আকাশে তুলে ফেলতেছে, এই যে দেখো, এর মানে এখন হচ্ছে এই 5টার মধ্যে ভাগ আসছে, পাঁচটার মধ্যে ভাগ আসছে। দেখো এটা ছিল সমশক্তি সম্পন্ন। এই যে গ্রাফটা, এটা পরীক্ষায় একদম সুন্দরভাবে আঁকবা। এই গ্রাফটা কিসের বলো তো আমাকে, এই গ্রাফটা আমাকে বলো, এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে শক্তির গ্রাফ। এই গ্রাফটা এখানে লিখবো হচ্ছে শক্তি, শক্তি, ঠিক আছে। এরপর এখানে কি লিখবা বলো তো, সুন্দর মতো লিখবা ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড, তোমার মার্কস এই চিত্রের উপর, ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কি লিখবা বলো তো, ডি জেড স্কোয়ার, ঠিক আছে, ডি জেড স্কোয়ার। এবার যখন লিগ্যান্ড এই যৌগ গঠন করতে যাচ্ছে, একটু কঠিন মনে হবে, একটু পরে বুঝবা, আসলে কঠিন এটা, তো এখন তারও কম সময় পড়েছে, বাট জিনিসটা বুঝবা আশা করি, না বুঝার কিছু নেই। তো এখানে দেখো তো, যখন যৌগ গঠন হচ্ছে, এরা ছিল সমশক্তি সম্পন্ন, এটাকে আমরা বলছি ডিজেনারেট অবস্থা, ঠিক আছে, সমশক্তি সম্পন্ন। কিন্তু যখন লিগ্যান্ড এর দিকে আসতেছে, তখন যেগুলো এক্সিসে ছিল, এই দুইজন ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে কি ডি জেড স্কোয়ার। অনেকে এমনি চিত্র আগে কি আঁকছে কি লিখছে, এগুলো কোনো চিত্র নয়। তাহলে এখানে হচ্ছে কি বলতো, ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স, এরা দুই ভাগ হয়ে যায়,
এদের মধ্যে একটা এনার্জির গ্যাপ ক্রিয়েট হয়। ঠিক আছে, এখানে একটা কি লিখবা বলো তো, এটা একটা কি ক্রিয়েট হলো, এনার্জির গ্যাপ, ডেলি ডেলি একটা শক্তি ব্যবধান, শক্তি ব্যবধান। তাহলে এখন কি এরা ডিজেনারেট অবস্থায় আছে, এটাকে আমরা বলছি ডিজেনারেট অবস্থা। ডিজেনারেট এর বাংলাটা আমরা কি বলছি, কন্ডিশন, এর মানে সমশক্তি সম্পন্ন। যখন তোমার যোগটা গঠিত হচ্ছে, যখন লিগ্যান্ড ওর দিকে আসতেছিল, এটা কিন্তু এমনি না, তুমি বারবার চিন্তা করো জিনিসটা, যখন আয়রন বসে আছে Fe2+ বসে আছে তখন এটা হচ্ছে না, ধরো Cn- ওর দিকে যাচ্ছে, H2 ওর দিকে যাচ্ছে, অ্যামোনিয়া ওর দিকে যাচ্ছে, তখন এই ঘটনাটা হবে। তখন এই ডি অরবিটালগুলো কি হবে, এক্সেসে যেগুলো আছে ওগুলো আর একটু বেশি বিকশিত হয়, বেশি বিকশিত হয়ে এগুলো কি হয়েছে, স্প্লিট হয়, এটাকে বলা হয় ডি অরবিটাল স্প্লিটিং। এর মানে ডি অরবিটাল কি হয়েছে, ভেঙে যায়, স্প্লিট হওয়া মানে হচ্ছে ভাঙা। ঠিক আছে, স্প্লিট হওয়া মানে হচ্ছে ভাঙা, তাহলে ডি অরবিটাল কি হয়েছে, ভেঙে যায়। ভেঙে গেলে তিনটা যায় একদিকে, এগুলো হচ্ছে নিম্ন শক্তি সম্পন্ন, এগুলো হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন। ঠিক আছে, এগুলো শক্তি হচ্ছে কি হয়ে গেছে, কমে গেছে, এগুলো শক্তি হচ্ছে বেড়ে গেছে। কাদের শক্তি কম বাড়ছে, যারা হচ্ছে এক্সিসে আছে, পাঁচটার ভিতর যেগুলো এক্সিসে আছে ওদের শক্তি বাড়ছে। এর মানে দুইজনের একটা শক্তি ব্যবধান ক্রিয়েট হয়েছে, যেখানে এনার্জি ব্যবধান ওইখানেই রং সৃষ্টি হওয়ার সুযোগ। তাহলে এখন যদি কোনো একটা লাইট পড়ে, ওই লাইটটাকে ওরা কি করবে বলতো, এই দুইজনের ব্যবধানের সমান একটা এনার্জি নিয়ে উপরের দিকে যেতে পারে। ঠিক আছে, উপরের দিকে যেতে পারে, ফলে হচ্ছে তুমি শোষিত একটা বর্ণ হয়েছে, আর একটা বর্ণ যেটা শোষণ করে ওই বর্ণটা হচ্ছে সম্পূরক বর্ণ যেটাকে বলে, ওই বর্ণটা হচ্ছে আমাদের চোখে দেখা যায়। এবার আমি একটা মজার বিষয় বলি, এই চিত্রটা আশা করি বুঝছো। এই চিত্রটা এটা হচ্ছে ডিজেনারেট অবস্থা, আর ডিজেনারেট অবস্থা এটাকে বলা হয় কি, নন ডিজেনারেট, নন ডিজেনারেট। ঠিক আছে, এটাকে বলা হয় জেনারেট, ডিজেনারেট, আর এটাকে বলা হয় নন ডিজেনারেট। এই শব্দগুলো লিখবে, এইটুকু একটু লিখো। এবার তোমাদের আমি একটা বিষয় বলি, এই যে কাহিনী করতে যে লিগান্ড আসে, এই লিগান্ডগুলোর শক্তি আছে, কিন্তু এই লিগান্ডগুলোর শক্তি আছে, আমি এমনি জাস্ট বোঝানোর জন্য বলতেছি আর কি। যে দেখো এই লিগান্ডগুলো যে আসে, এই লিগান্ডগুলোর কি আছে, শক্তি আসে। এই লিগান্ডগুলোর পাওয়ার হচ্ছে এক একটার এক এক রকম। ঠিক আছে, এই লিগান্ডগুলোর পাওয়ার হচ্ছে এক একটার এক এক রকম। জাস্ট এটা এমনি এমনি বলে রাখতেছি। এটা এমনি, এটা বোনাস কথা বলতেছি। এটা করতে যত টাইম লাগতো ততক্ষণ আমি লিখে ফেলতে পারতাম। দেখো এই দুইজনের গ্যাপটা যত, তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো, এটা আমি চিত্রটা এমনভাবে আঁকছি, এই দুইজনের গ্যাপটা যত, এখানে গ্যাপটা কিন্তু আরও বেশি, এখানে গ্যাপটা আরও বেশি। ঠিক আছে, যদি লিগান্ড হয় শক্তিশালী লিগান্ড, তখন এদের দুজনকে স্প্লিট করে আরও নিয়ে যায়, এই দুজনকে ভেঙে আরও দূরে দূরে নিয়ে যায়। এখানে শক্তি ব্যবধান যত, এখানে শক্তি ব্যবধান হচ্ছে কি আরও বেশি। এই ঘটনা কখন ঘটে, যদি হচ্ছে স্ট্রং লিগান্ড, ধরো এখানে হচ্ছে লিগান্ড কে অ্যাটাক করছে, এরা কাহিনী করতে আসছে হচ্ছে কে বলতো, H2O লিগান্ড আসছে, H2O। এই লিগান্ডটা হচ্ছে উইক, এই লিগান্ডটা হচ্ছে কি একটা উইক লিগান্ড। ঠিক আছে, ও হচ্ছে দুর্বল একটা লিগান্ড। যদি ধরো স্ট্রং আসতো, ধরো Cn- আসলো, এ হচ্ছে স্ট্রং লিগান্ড। যদি স্ট্রং কেউ আসে তখন কি করবে বলতো, স্প্লিট করে এনার্জি ডিফারেন্সটা আরো বেশি করে ফেলবে। ঠিক আছে, এনার্জি ডিফারেন্সটা আরো কি হবে বলতো, বেশি হবে। তো এই চিত্রটা আশা করি আসছো, আমি একটু তোমাদের একটা কোয়েশ্চেন দেখাই। এই যে দেখো পেজ নাম্বার 285-তে আসছো, পেজ নাম্বার 285, একটু দেখো
ক্রিস্টাল ফিল্ড মতবাদ নামে একটা মতবাদ, পেজ নাম্বার 285-তে যাও সবাই। বলছে ক্রিস্টাল ফিল্ড মতবাদ মতে জটিল আয়ন গঠনকালে, একটু দেখো, জটিল আয়ন গঠনকালে লিগান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন, মানে লিগান্ড শব্দটা জানা লাগতো সেজন্য আমি শুরুতে এটা পড়াইছি, ঠিক আছে। ইলেকট্রন যুগল এই যুগল অরবিটালটি ধাতুর ধনাত্মক আয়নের 5টি ডি অরবিটালের মূলত এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর নিকটবর্তী হলে ওই 3টি অক্ষ বরাবরে থাকা, অক্ষ বরাবর কে আছে, 5টা ডি অরবিটালের মধ্যে 2টা আছে অক্ষ বরাবর, অরবিটালের ইলেকট্রন লিগান্ডের ইলেকট্রন যুগল দ্বারা অধিকতর বিকশিত হয়। তাহলে ভাষা খুঁজে পাইছো, এটা কি বলবা, ক্রিস্টাল ফিল্ড থিওরি এটাকে বলা হয়। ক্রিস্টাল ফিল্ড থিওরির মধ্যে জটিল আয়ন গঠন করে কালে বা জটিল যৌগ গঠন কালে লিগান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল তোমার যখন এই কেন্দ্রীয় পরমাণু বরাবর অগ্রসর হচ্ছে তখন এক্সিসে থাকা 5টি ডি অরবিটালের মধ্যে এক্স ওয়াই ও জেড, অর্থাৎ এক্সিসে থাকা 2টি ডি অরবিটাল, এক্সিসে আছে কয়টা, 2টা ডি অরবিটালের ইলেকট্রন সমূহ লিগান্ডের ইলেকট্রন দ্বারা অধিকতর বিকশিত হয়। এই বিকর্ষণের কারণে 5টি ডি অরবিটালের মধ্যে ডি অরবিটালের শক্তির মধ্যে সামান্য ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী পার্থক্য ঘটে, ঠিক আছে, ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী পার্থক্য, একে ডি অরবিটালের নন ডিজেনারেট অবস্থা বলা হয়। এর মানে হচ্ছে, একটু দেখো তো, এটাকে বলছে ডিজেনারেট অবস্থা, ঠিক আছে, এটাকে বলছে কি ডিজেনারেট অবস্থা 5টা, ঠিক আছে। এটা হচ্ছে এই যে দেখো ডিজেনারেট অবস্থা, ডিজেনারেট মানে সবার শক্তি কিন্তু সমান, এই যে দেখো এটা হচ্ছে শক্তির গ্রাফ, শক্তি সমান। এরপর এখানে যেটা আসছে এটাকে কি বলছে বলতো, নন ডিজেনারেট অবস্থা, যখন ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তুমি হচ্ছে একটা চিত্র দেখাবা, একটা চিত্র, তো এই চিত্রটাই ভুল আছে কেন, এর কারণ হচ্ছে এটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, লিগ্যান্ডের ভিতরে শক্তির ক্রম আছে, এগুলো নিয়ে অ্যাডমিশনে পরে গিয়ে ভালোভাবে শুনবা। এটা হচ্ছে উইক লিগ্যান্ড, এটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, চিত্র আঁকছে দুইটা সমানে সমান হবে। এটা স্ট্রং লিগ্যান্ড হলে এই গ্যাপটা আরো বেশি হবে, এই গ্যাপটা আরো বেশি হবে, এটা এমনি জাস্ট দেখানোর জন্য সাথে, বাট বুল মানে তো বুলি। এখানে একটু জিনিস মনে রাখবে, এই সেটটাকে বলা হয় টি2জি, আর এটাকে বলবা ইজি, মানে উপরের দুইটা আছে না, এটাকে লিখবে ইজি, আর নিচের দুইটা, এই দুইটার পাশে লিখে দিবে টি2জি, তোমাকে পরীক্ষায় দিয়ে দিবে নিচের কোনটি টি2জি সেট। টি2জি হচ্ছে ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স, এগুলোকে বলা হয় টি2জি, আসবে আমাদের কথায়। তো একটু দেখো তো নিম্নমুখী পার্থক্য, একে ডি অরবিটালের নন ডিজেনারেট অবস্থা বলা হয়। তখন এদের শক্তি হচ্ছে নিম্ন, এরা হচ্ছে নিচে চলে গেছে, এর মানে এদের শক্তি হচ্ছে নিম্ন, আর এটা হচ্ছে কি উচ্চ শক্তি। উচ্চ শক্তি, এই নিম্ন শক্তির অরবিটাল সমূহকে একত্রে টি2জি অরবিটাল সেট বলে, এবং উচ্চ শক্তির অরবিটাল সমূহকে ইজি শক্তির অরবিটাল, একদম পরীক্ষায় লিখে কোপাই ফেলবে এগুলো, দেখো এগুলোকে কি বলে, এক্সিয়াল সেট, ইজি শক্তির অরবিটাল সেট বা এক্সিয়াল সেট, এগুলো হচ্ছে এক্সিসে আছে এক্সিয়াল সেট। লিগান্ডের প্রভাবে অবস্থান্তর ধাতুর, মানে যে কোয়েশনে আসুক না কেন রং সৃষ্টি নিয়ে, এই কোয়েশনে এইসব হাবিজাবির কমন কথাগুলো লিখে পেজ হচ্ছে বড়াই ফেলবা, দেখো তাহলে এখানে কি বলবা, লিগান্ডের, কারণ এগুলো তো উচ্চ মার্গীয়, মানে এগুলো হচ্ছে তোমার সবাই পারবে না এগুলো বলতে। এই যে দেখো ডি অরবিটালের মধ্যে শক্তি সামান্য ঊর্ধ্বমুখী নিম্নমুখী বিভক্তিকরণ কি ক্রিস্টাল ফিল্ড ফলাফল বলে, এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং বিভক্তিকরণ এনার্জি, ক্রিস্টাল ফিল্ড CFS স্প্লিটিং এনার্জি, ক্রিস্টাল ফিল্ড, এই যে এনার্জিটা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং বিভক্তিকরণ এনার্জি বলছে হচ্ছে কি, লিগান্ডের প্রভাব অবস্থান ধাতুর আয়নের 5টি ডি অরবিটালের মধ্যে উচ্চমুখী ও নিম্নমুখী বিভক্তিকরণকে ক্রিস্টাল ফিল্ড ফলাফল বলে। ইজি সেট, এর মানে নিচেরটা, উপরেরটা হচ্ছে ইজি সেট ও টি2জি সেট, অরবিটালের শক্তির পার্থক্য, ইজিকে ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি বলে। জটিল আয়নের বর্ণ বিভিন্ন দুর্বল ও সবল লিগান্ডের ফলে ডেলি মাত্রার উপর নির্ভর করে, তাহলে এই বর্ণটা নির্ভর করবে কিসের উপর, এই ডেলি মাত্রার উপর, ঠিক আছে, কাহিনী হয়ে গেল। তাহলে এদের শক্তির বিভক্তিকরণ করছে, এটা বললে কাহিনী কিন্তু হয়ে গেছে। তো একটা ইলেকট্রন হচ্ছে তোমার কি করে বলতো, এই দুই শক্তির যে পার্থক্য আছে ওটার সমপরিমাণ শক্তি শোষণ করে উপর থেকে কি হবে, নিচ থেকে কি হবে, উপরে যাবে, ঠিক আছে, ফলে যৌগ কি হয়, বর্ণযুক্ত হয়। এখানে আর সম্পূরক টম্পূরক এসব বলা লাগবে না, উপরের প্যারাগুলা লিখবে, ওই চিত্রগুলা লিখে দিবে, ঠিক আছে, ডিএ অরবিটালের চিত্র রেখে দিবে, এর মধ্যে এক্সিয়াল সেট নন এক্সিয়াল সেট এটা লিখবা, যেমন এটা লিখে বলবা হচ্ছে এটা কি বলতো, এইগুলো হচ্ছে কি এক্সিয়াল সেট, ঠিক আছে, এখানে লিখে দিবে এগুলো হচ্ছে কি এক্সিয়াল সেট, এটাকে আমরা বলবো কি নন এক্সিয়াল সেট, ঠিক আছে, এটার আমরা বলবো কি টি2জি ইজি সেট, ঠিক আছে। এমনি করে স্যার একদম দেখো খুশি হয়ে গেল, এরপরে এই চিত্র আঁকছো আরো খুশি হয়ে গেল। তাহলে ওরা কি করে, এই শক্তির সমপরিমাণ নিয়ে নিচ থেকে উপরে যায়, ফলে আমরা কি দেখি, কালার দেখি, এগুলো এমনি পরে নিবে, নিচেরগুলো এমনি পরে নিবা,
ঠিক আছে, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে, গত বছরও বোর্ড পরীক্ষায় আসছে, কই গেল এসিকিউটা বোর্ড পরীক্ষায় আসছে। তো এবার আমি একটু দেখাই, এখানে দেখো, এখানে এমসিকিউর জন্য আমি এই জিনিসটা দিয়ে দিই, উইক ফিল্ড লিগ্যান্ড হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে, উইক ফিল্ড লিগ্যান্ড হচ্ছে ম্যাক্সিমাম, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এগুলো অ্যাডমিশনে গেলে আরও ভালোভাবে পড়ানো হবে, একাডেমিকও ভালোভাবে পড়ানো। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের মধ্যে এই তিনজনের নাম মনে রাখবা, সিএন, সিও, NH3, ঠিক আছে। এমসিকিউর জন্য আমি একটা অ্যাডমিশনে গেলে দেখবো হচ্ছে এখানে সিরিজও পাই যাবা, একটা হচ্ছে সিরিজও আছে বইগুলোতে, তো এটা দেখবো হচ্ছে, এটা হচ্ছে কি তোমার এই কয়টা মনে রাখলে হবে, তোমার এত পণ্ডিত হওয়ার দরকার নেই, ঠিক আছে। একটু দেখো তো কি করতে হবে, অ্যামোনিয়া, সিএন, সিও, এরা হচ্ছে স্ট্রং, উইকের ভিতর হচ্ছে বাকি সবগুলারে ফেলে দিবা, যা আসে এগুলার উইকে ফেলে দিবা, কাজ শেষ তোমার। এবার আমি একটু দেখাই এই সিকিউটা আসলে কেমনে আসে। এখানে দেখো পেজ নাম্বার 286-তে লিগ্যান্ড কি এখানে আসে, এই যে দেখো লিগ্যান্ড গঠনকালে নিঃসঙ্গ ইলেকট্রন প্রদানকারী ঋণাত্মক আয়ন বা যৌগ অণুকে দাতা বা লিগ্যান্ড বলে। সন্নিবেশ সংখ্যা কি, জটিল যৌগ সন্নিবেশ বন্ধন ঘটে, লিগ্যান্ড প্রদত্ত নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সংখ্যা অবস্থানের সন্নিবেশ সংখ্যা বলে, ঠিক আছে। এগুলো হচ্ছে হাবিজাবি কোয়েশ্চেন, এগুলো তোমার হাইব্রিডাইজেশন আসবে না, হাইব্রিডাইজেশন আসবে না, আমি তোমাকে একটু দেখাই, এগুলো এমনি একাডেমিকে পড়ানো, ওই জন্য কোয়েশ্চেনটা কি আসবে আমি একটু দেখাই। এখানে একটা স্যারের বইয়ে খুব সুন্দর বই কোয়েশ্চেনের স্যাম্পল দিয়ে এসেছে, কিন্তু আমি তো স্যাম্পল আর দেখতেছি না। তো এখানে যেমন একটা কোয়েশ্চেন বলেছে, দেখো তো, এদের মধ্যে হচ্ছে কোনটি রঙিন যৌগ গঠন করে ব্যাখ্যা করো। অবস্থান্তর, আর এটা হচ্ছে ডি ব্লক মৌল, কিন্তু অবস্থান্তর নয়। তো অবস্থান্তর যেগুলো, এগুলো হচ্ছে কি করে বলতো, এর তো ডি অরবিটালে কোনো ইলেকট্রনই নেই, স্ক্যান্ডিয়াম, এটা উচ্চারণ করা খুব ঝামেলা, 3+, এ তো ডি এর ভিতর কোনো ইলেকট্রনই নেই, তাহলে এ কি রঙিন যৌগ গঠন করার সুযোগ আছে? এর দুইটা ইলেকট্রন আছে, তাহলে এ রঙিন যৌগ গঠন করবে। এরপর হচ্ছে ওই সেম কাহিনী বলে দিবা, এই যে দেখো ডি এর কাহিনী বলবা, ডিজেনারেট অবস্থা বলবা, নন ডিজেনারেট অবস্থা বলবা, ঠিক আছে। আমরা যেগুলো জানি এক্সিয়াল সেট কি বলবা, নন এক্সিয়াল সেট কি বলবা, তাহলে বলবা হচ্ছে যখন লিগ্যান্ড এর দিকে আসবে, ক্রোমিয়ামের দিকে আসবে, তখন এরা কি হয়ে যায়, ডি অরবিটাল সমশক্তির ডি অরবিটালগুলো দুটি ভিন্ন শক্তিতে, অরবিটালগুলোর মধ্যে শক্তির তারতম্য ঘটে, যেগুলো এক্সিসে আছে ওইগুলো বেশি বিকশিত হয়ে ওগুলো শক্তি বেড়ে যায়, আর বাকিগুলো শক্তি কমে যায়, ঠিক আছে, কাহিনী বুঝতে পারছো। এরপর হচ্ছে যখন ইলেকট্রন এ কাহিনী করবে তখন আমরা রঙিন যৌগ দেখি, মানে যখন যেহেতু এনার্জির গ্যাপ আসছে, তাহলে ইলেকট্রন যদি নিচ থেকে উপরে যায় তখন আমরা কি হয় বলতো, শক্তিটা দেখি, আরেকটা শক্তি শোষণ করে, সম্পূরক বর্ণটা আসলে আমরা দেখি। যাই হোক, এখানে একটু দেখো, যেমন আরেকটা কোয়েশ্চেন একটু দেখো তো, এখানে কি আছে, এ মৌলের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস বলছে, এটা বলছে হচ্ছে গ নাম্বার কোয়েশ্চেনে, ধরো এ মৌলের ডি উপশক্তি স্তরের ইলেকট্রন 4টি কোয়ান্টাম সংখ্যার সেটের মান নির্ণয় করো। এরপর বলছে ACN6 4- আয়নটি রঙিন হবে কিনা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তো এখানে বলছে হচ্ছে n ইকুয়াল চতুর্থ পর্যায়ভুক্ত, এর মানে n ইকুয়াল হচ্ছে 4, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে 3d6 4s2। এবার এটা কি হয়, আয়রনের ক্ষেত্রে এটা হয়, যদি কোনো ভুল না করি আয়রনের ক্ষেত্রে এটা হয়, এই যে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d6, তাই না। 4s কত ছিল, 2 ছিল, এখন কি হয়ে গেছে 2+, যেহেতু এটা কত হয়ে গেছে 0, তাহলে এখানের মধ্যে কি আসবে দেখো তো 3s, এই 4s2 বলছে তো, এর মানে এখানে 4s2